আচ্ছা, আমরা সম্ভবত লাইভে শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রাতটাও সুন্দর, আবহাওয়াটাও সুন্দর, সময়টাও। আর এই সময়টাতেই আমাদের সবার মাঝে একটা প্রশ্ন আসে, সময় তো ঘনিয়ে এসেছে। কিন্তু আমি কি আমার অ্যাডমিশন ফেজে ঠিকভাবে আগাচ্ছি? অ্যাডমিশন টাইমে সবারই এমন কিছু কমন প্রশ্ন থাকে। ভাইয়া কোন সাবজেক্টের প্রিপারেশন কিভাবে নিব? কতক্ষণ করে পড়তে হবে? আপনি কিভাবে চান্স পেয়েছিলেন? ঢাবি, জাবি, রাবি, চবি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে প্রিপারেশন নেব? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এক্সপার্টদের সাথে আমরা এক্সেলভিজ আজকে হাজির হয়েছি। সো দেরি না করে আজকে সবাইকে ওয়েলকাম জানাই আমাদের আজকের স্পেশাল ইভেন্ট লাইভ সেশন উইথ ইউর ইন্সপিরেশন। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শাফাত মাহমুদ, আমার সাথে আছে তাহিয়া জামান সুকন্যা, এবং আজকের লাইভটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মেহেদি হাসান। এখন আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য আমি তাহিয়াকে ফ্লোরটি হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ শাফায়েতকে। আজকে আমাদের লাইভ সেশনের মূল উদ্দেশ্যই হলো আমরা আমাদের অ্যাডমিশন টাইমে যেই জায়গাগুলোতে আটকে গিয়েছিলাম, যে ভুলগুলো করেছিলাম, এবং সেই একই ভুল যেন তোমরা বা আমাদের জুনিয়র কেউ না করে ও তা নিয়ে যেন তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়, এবং তোমরা যেন একটি প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে সঠিক স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করে তোমাদের অ্যাডমিশন টাইমে সফল হতে পারো, তার জন্যই আমরা আজকে লাইভ সেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছে নিশাদ রহমান, ইয়ামিন শিকদার মৃদুল, শৈলী সুজানা কস্টা, আমিনুল ইসলাম আপন এবং মাহমুদুর রহমান। আমরা তাদের জয়েন হওয়ার জন্য একটু অপেক্ষা করি। সবাইকে হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত শর্ট টাইম ও টাইট স্কেজুলের পরেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের সামনে আজকে এমন কিছু স্পেকটাকুলার মানুষ উপস্থিত আছে যারা কিনা তাদের অ্যাডমিশনে শুধু একটি নয় বরং দেশের সেরা সব ইউনিভার্সিটিগুলোতে তাদের অসাধারণ সাফল্য দেখিয়েছে। এখন একটু তাদের সাথে একটু কুশল বিনিময় করা যাক যে আমাদের এই টপাররা কেমন আছে, তাদের দেশের সেরা সব ইউনিভার্সিটিতে টিকার পরে বা চান্স পাওয়ার পরে তাদের সবার অনুভূতিটা কেমন এবং তাদের দিনটা কেমন কাটছে। আমি একটু আসি নিশাদের কাছে। নিশাদ, দেশের সবচেয়ে টপ ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে এখন তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, তোমার দিন এখন কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি নিশাদ মাহমুদ। আচ্ছা, একটা কথা বলিনি, মানে ক্যামেরা কি অন করতে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, বেশি প্রবলেম হলে সমস্যা নাই। তো এমনি সবকিছু ঠিকঠাক আপাতত। কালকে ক্লাস শুরু হবে, তো এমনি একটা এক্সাইটমেন্ট আছে। আর এই মুহূর্তে যদি বলি যে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেমন লাগছে, সেই অনুভূতি হচ্ছে আপাতত তো ক্লাসই শুরু হয় নাই, তো ওরকম ভাবে বুঝতে পারতেছি না। কালকে থেকে ক্লাস শুরু হবে, তারপর দেখা যাক কেমন হয়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের সবারই কালকে থেকে ক্লাস যেহেতু শুরু, সবার দিনটা ক্লাসটা ফার্স্ট ডেটা অনেক ভালো যাবে। আচ্ছা, এবার আমরা আসি শৈলীর কাছে। শৈলীর কাছ থেকে একটু জানতে চাই, শৈলী তোমার এক্সপিরিয়েন্স কেমন, তোমার অনুভূতি কেমন? হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শৈলী সুজানা কস্তা। এখনো ক্লাস শুরু হয়নি, নিশা যেমন বললো, তো এক্সপিরিয়েন্স বা ডিউ কেমন সেটা খুবই ফিল করতে পারিনি। বাট আজকে আমাদের ওরিয়েন্টেশন ছিল, আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। কালকে থেকে ক্লাস শুরু হবে, দেখা যাক কিরকম যায়। তোমাকেও অনেক কনগ্রেটস চান্স পাওয়ার জন্য, এবং ইনশাল্লাহ আশা করতেছি তোমারও সামনের ফিউচারের দিনগুলো অনেক ভালো যাবে।
এবার আসি হচ্ছে আপনার কাছ থেকে শুনতে চাই তোমার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আর কালকে থেকে ক্লাস শুরু, দেখা যাক কিরকম যায় দিনকাল। খুব এক্সাইটেড কালকের জন্য। আর আর আশা করা যায় যে খুবই ভালো সময় কাটবে বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ইনশাল্লাহ আমি আশা করছি সবার দিনগুলো ভালো যাবে। আচ্ছা, আমাদের মাঝে ইয়ামিন শিকদার মিডলে থাকার কথা, একটু পার্সোনাল প্রবলেম কারণে সে একটু 10 মিনিট বা কিছুক্ষণ পরে আমাদের সাথে জয়েন হবে। আচ্ছা, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের দিনকাল অনেক ভালো যাচ্ছে জেনে খুবই ভালো লাগলো। সো নাও লেটস গো অন টু দ্য মেইন পার্ট অফ টুডেস সেকশন। তো প্রথমে আসি, আমরা ইন্ট্রোডাকশন এমনি হয়ে গেছে, তাও আমরা একটা সুন্দর ফর্মাল ইন্ট্রোডাকশন শুরু করি। যে প্রথমে এখন আমরা আসি এমন একজন মানুষের কাছে যার নিজের উপর কতটুকু আত্মবিশ্বাস থাকলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট করে সেখানে 34তম হয়। জি, আমরা এখন কথা বলছি আমিনুল ইসলাম আপনের কথা। তো আপন, তুমি তোমার অ্যাডমিশন টাইমে কিভাবে পড়ালেখা করেছো এবং তোমার পুরো অ্যাডমিশন জার্নিটা যদি তোমার জুনিয়রদের জন্য শেয়ার করতে, তাহলে তারা বুঝতো যে তাদের অ্যাডমিশন জার্নিটা আসলে সামনের দিকে দিলে কেমন হওয়া উচিত। আচ্ছা, আপনার আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ। আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট টার্গেট করার পিছনে দুটি কারণ ছিল। প্রথমত আমার ইচ্ছে ছিল যে বিবিএ পড়ার, আর দ্বিতীয় যে ছিল যে আমার ঢাকার বাইরে থেকে পড়া সম্ভব হবে না। তাই এসব বিষয় বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রস্তুতি নিব। তাই প্রস্তুতি আমার খুবই নির্দিষ্ট ছিল। তবে অ্যাডমিশন জার্নির মাঝামাঝি সময় আমার মনে হয়েছিল যে শুধু সি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া আমার জন্য একটু রিস্কি হয়ে যেতে পারে। তাই পরবর্তীতে আমি জিকে পড়া শুরু করি বি ইউনিটের প্রস্তুতির জন্য। তবে কিছুদিন পড়ার পর আমার মনে হলো যে জিকে আর সি ইউনিটের বাকি সাবজেক্টগুলো একসাথে পড়া আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, আমি একসাথে মানে কাভার করতে পারছি না। তাই পরবর্তীতে আমি আর জিকে পড়ি নাই, শুধু সি ইউনিটের জন্য প্রিপারেশন নেই এবং আলহামদুলিল্লাহ আমি চান্স পেয়ে যাই। কিন্তু এর মানে এই নয় যে তোমরা সি ইউনিট আর বি ইউনিট একসাথে পড়লে পারবা না, বা তোমাদের হবে। তোমাদের যদি টার্গেট থাকে আর প্ল্যান সেট করে পড়তে পারো, তাহলে অবশ্যই তোমরা দুইটাতে ইনশাআল্লাহ চান্স পাবে। আচ্ছা আপন, আমার একটা কোশ্চেন ছিল। আমাদের সময় আমরা দেখেছি, প্লাস মানে আমরা এখনো দেখছি যে হিসাব বিজ্ঞান নিয়ে সবার একটা ভয় লেগেই থাকে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্টকে সবাই একটু আমরা হচ্ছে যে সব পারি এরকম একটা হেলায় ফেলায় আমরা দেখি আর কি নর্মালি। তো এই যে ম্যানেজমেন্টকে একটু আমরা অবহেলা করি, প্লাস হচ্ছে যে হিসাব বিজ্ঞান নিয়ে একটা ভয়। আরেকটা বিষয় মেনশন করি, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টে কিন্তু আমাদের টাইমে আমরা এই যে অবহেলা করছিলাম, কিন্তু আমাদের টাইমে ম্যানেজমেন্ট কোশ্চেনটা কিন্তু সবচেয়ে কঠিন আসছিল এবং আমরা সবচেয়ে কম নাম্বারই কিন্তু ম্যানেজমেন্টে পাইছিলাম। তো এই যে ম্যানেজমেন্ট নিয়ে একটা ভয়, সরি অ্যাকাউন্টিং নিয়ে একটা ভয় আর ম্যানেজমেন্ট নিয়ে যে একটা অবহেলা, এই দুইটা বিষয় নিয়ে যদি তোমার জুনিয়রদের জন্য তুমি কিছু উপদেশ দিতে যে কেমনে কি করা উচিত বা প্রিপারেশন কিভাবে কি করা উচিত। আপনার সম্ভবত একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, আমাকে একটু আই গেস আমাদের আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, আচ্ছা আপন কি কোশ্চেনটা শুনতে পাইছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যদি অ্যাকাউন্টিং নিয়ে বলি, তাহলে অ্যাকাউন্টিং এর জন্য তোমাদের অবশ্যই বেসিক স্ট্রং করা লাগবে। তোমরা যেই টপিকে পড়া শুরু করো, সেই টপিকটি পড়া শুরুর আগে অবশ্যই সেই বিষয় মানে টপিকটির বেসিক সম্পর্কে আগে ধারণা রাখা লাগবে। আগে বেসিকটি ঠিকমতো জেনে নিলা, তারপরে বিস্তারিত পড়া শুরু করলা। তারপরে একটু থেকে আবার দেখতে পারি যে অনেক কমন আসে বা রিপিট হয়। তাই তোমরা অবশ্যই মানে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসে ওগুলো সলভ করার চেষ্টা করবা। আর সেখান থেকে যদি তোমরা মানে ভালো রকমের কমন পেতে পারো,
আর অবশ্যই থিওরি পার্ট আমরা দেখতে পাই যে প্রতি বছরই থিওরি থেকে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন ম্যাথ থেকে যেরকম প্রশ্ন আসে ঠিক এরকমই থিওরি থেকে অনেক প্রশ্ন আসে। তাই তোমরা অবশ্যই অ্যাকাউন্টিং এর জন্য থিওরি আর ম্যাথ অবশ্যই দুইটা ভালোভাবে পড়ার চেষ্টা করবে, যাতে কোনো সমস্যা না হয়। আর অর্থাৎ মানে তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো আর তাহলে তোমাদের আর অ্যাকাউন্টিং নিয়ে তেমন ভয়ও থাকবে না, আর তেমন কোনো সমস্যাও হবে না। আর ম্যানেজমেন্ট নিয়ে বলতে গেলে তোমরা অনেকে মনে করে যে ম্যানেজমেন্ট খুবই সোজা, তাই না পড়লেই হবে, মানে না পড়লে তোমার 8টা 10টা হয়ে যায়, কিন্তু এরকম ধারণা রাখলে চলবে না। যেমন আমাদের সময় আমরা দেখতে পাই যে ম্যানেজমেন্টটা খুবই কনফিউজিং ছিল, যেমন এই অ্যাকাউন্টিং বা ফিনান্স থেকেও বেশি কনফিউজিং কোয়েশ্চেন হয়েছে, যার কারণে অনেকেই খুব কম নাম্বার পাইছে। তাই আমার এখানে সাজেশন হলো তোমরা ম্যানেজমেন্টকেও অবশ্যই গুরুত্ব দিবে, এবং তোমরা কোচিং এর বই বা যে বই তোমরা পড়ো সেটা থেকে অবশ্যই টপিক বেসড অনুযায়ী প্রতিনিয়ত পড়বে এবং রিভিশন দিবে। আর এক্ষেত্রে আমার একটা সাজেশন হতে পারে, তোমরা এইচএসসির সময় যেই ম্যানেজমেন্ট বইটা পড়ছিলা সেখান থেকেও তোমরা রিভিশন দিয়ে রাখো, তাহলে তোমাদের থিওরি থেকে তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ আপনকে তার সুন্দর আলোচনার জন্য। আচ্ছা, যেহেতু বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, তাহলে আসা যাক আরেকজন মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্টের কাছে, যে কিনা একাধারে ঢাবি, জাবি, রাবি এবং বিউপির একাধিক ইউনিটে দেখিয়েছে তার সাফল্যের রূপরেখা। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পাশাপাশি বি ইউনিট, যেটা কিনা আর্টসের ইউনিট, তারপর হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, এফ-ট্রিপল-এস, ঢাবির এ ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিট, সব জায়গায় রয়েছে তার টপ পজিশন। নিশাদ, আমি তো বলতে বলতে মানে একটা টায়ার্ড হয়ে গেলাম যে এতগুলো জায়গায় টপ পজিশন। তো নিশাদের কাছে আমার হচ্ছে যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে একই সাথে বি এবং সি ইউনিট, এবং অর্থাৎ কমার্স আর আর্টসের দুইটা ইউনিটেই হচ্ছে যে প্রিপারেশন নেওয়া আর পরীক্ষা দেওয়ার মধ্যে হচ্ছে যে কতটুকু ঝুঁকি আছে। দ্বিতীয়ত হচ্ছে যে বি এবং সি ইউনিটের প্রিপারেশনের হচ্ছে যে আমরা জানি কমন সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ। এই বাংলা ইংলিশ হচ্ছে যে তোমার কি দুইটাই কি সেম, বা ডিফারেন্সটা কতটুকু, মানে একটা পড়লে আরেকটা প্রিপারেশন কি কভার হয়ে যাবে? এই বাংলা ইংলিশের প্রিপারেশনটা হচ্ছে যে কিভাবে নেওয়া উচিত, প্লাস হচ্ছে যে আমরা জানি যে বি ইউনিট হচ্ছে যে জিকে আছে, এই জিকে নিয়ে একটু আলোচনা করলে, আর পাশাপাশি এটাই আর কি, যে জিকে, বাংলা ইংলিশ এইসব বিষয় নিয়ে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে যদি আলোচনা করো। নিশা। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন, তো আমি একটা একটা করে আসি। তো প্রথমেই যদি বলি যে আমার হচ্ছে, আমি মেইনলি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তো কমার্সের স্টুডেন্ট হয়েও কেন আমার হচ্ছে বিউনিটের প্রতি ঝোঁকটা ছিল, এটা সবারই একটা কোয়েশ্চেন থাকে। মানে কেউ দেখলে যে জিজ্ঞেস করে যে তুই কমার্সের স্টুডেন্ট হয়েও কেন বিউনিটের প্রতি এত ঝোঁক ছিল। তো কলেজের প্রথম দিক থেকে আমার আসলে কমার্সের প্রতি ওরকম আগ্রহ ছিল না। ইভেন আমি আমার কলেজের লাইফের একদম শুরুর থেকে আমার ক্লোজ ফ্রেন্ড যারা, ওরা জানে আমি হচ্ছে গ্রুপও চেঞ্জ করতে চাইছিলাম। ইভেন আমি হচ্ছে ফাদারের কাছে গেছিলাম যে আমি হচ্ছে আমার গ্রুপ চেঞ্জ করতে চাই, তো ওটা হয় নাই। তারপরে হচ্ছে কমার্স নিয়ে পড়ি, অ্যান্ড পরে কলেজের রেজাল্ট খুব ভালো ছিল, অ্যান্ড তখন থেকে ইচ্ছা ছিল হচ্ছে ঢাবির বিভাগ পরিবর্তন ইউনিট এক্সাম দেবো। তো তখন তো হচ্ছে ডি ইউনিট তুলে দেয়, অ্যান্ড বি ইউনিটে সবার এক্সাম দেওয়ার একটা মানে সুযোগ থাকে। তো তারপর থেকে হচ্ছে অ্যাডমিশনের আগে থেকে ইচ্ছা ছিল যে বি ইউনিটের জন্য প্রিপারেশন নেবো, কিন্তু ওইরকম ভাবে হচ্ছে অ্যাডমিশনের আগে থেকে হচ্ছে প্রিপারেশনটা নেওয়া হয় নাই। মেন টার্গেট তো সি ইউনিটই ছিল। তো অ্যাডমিশন যখন মানে আমাদের এইচএসসি এক্সাম যখন শেষ হয়, এইচএসসি এক্সাম শেষ হওয়ার পরে হচ্ছে তারপরে আমি হচ্ছে বি ইউনিটের প্রিপারেশনটা শুরু করি। বি ইউনিটের প্রিপারেশন বলতে জিকে পড়া স্টার্ট করি আর কি। তখন থেকে আর কি দুই ইউনিটের যেই মানে প্রিপারেশনটা ওটা একসাথে নেওয়া স্টার্ট হয়। অ্যান্ড আমি মনে করি না যে আসলে বি ইউনিট আর সি ইউনিট দুইটার প্রিপারেশন একসাথে নিলে কোনো ঝুঁকি আছে, কারণ দুইটার প্রিপারেশন খুব আহামরি লেভেলের যে কঠিন সেটা আমি বলবো না। কারণ বি ইউনিটের প্রিপারেশন নিতে গেলে সি ইউনিটের পাশাপাশি এক্সট্রা শুধু জিকেটাই পড়তে হইতেছে। অ্যান্ড অন্য সব স্টুডেন্টদের সাথে যদি তুলনা করি, লাইক যারা সি ইউনিট অ্যান্ড আইবি এর প্রিপারেশন একসাথে নেয়, ওদের যেই প্যারাটা হয় আসলে সি ইউনিট অ্যান্ড আইবি এর প্রিপারেশন নেওয়াটা খুবই টাফ। তো ওই ক্ষেত্রে বি আর সি ইউনিটের প্রিপারেশন একটা স্টুডেন্ট একসাথে নেওয়াটা আসলে তেমন রকেট সায়েন্স আমি বলবো না। মানে চেষ্টা করলে দুইটাতে একসাথে টপ করা সম্ভব, ইভেন দুইটাতে ফার্স্ট হওয়া সম্ভব একসাথে, আমি মনে করি। তো প্রিপারেশন এভাবেই চলতেছিল। আর সি ইউনিট মেইন টার্গেট থাকা সত্ত্বেও হচ্ছে বি ইউনিটের জন্য এক্সট্রা হচ্ছে জিকে পড়তে হয়। আর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে বি ইউনিটের বাংলা ইংলিশ আর সি ইউনিটের বাংলা ইংলিশের মধ্যে হচ্ছে পার্থক্য আছে কিনা। তো পার্থক্য বলতে গেলে হচ্ছে বি ইউনিটের বাংলা আর সি ইউনিটের বাংলার মধ্যে খুব একটা পার্থক্য হয় না। মানে বাংলা হচ্ছে যে একটা পড়লেই দুইটা কভার করার মতো প্রশ্নই আসে। আর সি ইউনিটের এমসিকিউর যে পার্টটা ইংলিশ, আর বি ইউনিটের ইংলিশ এমসিকিউ যেটা, এটার মধ্যে একটু পার্থক্য হয়। যেমন হচ্ছে বি ইউনিটের যে ইংলিশ এমসিকিউটা আসে ওটা হচ্ছে মানে আমাদের যে ইএফটি বই আছে, ইংলিশ ফর টুডে বুক এইচএসসির,
তো ওটা থেকে দেখা যাচ্ছে কোয়েশ্চেন আসে, যেটা আমাদের সি ইউনিটে কখনো আসে না। ওটা অনেক আগে আসতো, এখন হচ্ছে সি ইউনিটে ইংলিশ ফটোর বই থেকে কোয়েশ্চেন হয় না। তো এই একটা পার্থক্য আছে। তো যারা হচ্ছে বি ইউনিটের প্রিপারেশন নেয় ওরা হচ্ছে মেইন বই যেটা ইংলিশ ফটোরে, ওটা হচ্ছে খুব ভালোভাবে পড়ে, আমি দেখছি শেষ করে, ইভেন আমিও শেষ করছিলাম খুব মোটামুটি। তো এই একটা পার্থক্য আছে। আর বি ইউনিট আর সি ইউনিটের মধ্যে যেই বিস্তর যেই ফারাকটা আর কি, যেটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, সেটা হচ্ছে রিটেনে। সি ইউনিটের রিটেন আর বি ইউনিট রিটেন হচ্ছে পুরোপুরি মানে আলাদা। অ্যান্ড সি ইউনিটের পাশাপাশি তুমি যদি বি ইউনিটে একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার হচ্ছে বি ইউনিট রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। বি ইউনিটের রিটেনটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ আর কি, খুব কম সময় পাওয়া যায় অ্যান্ড অ্যান্সার করতে হয় অনেক কিছু। হচ্ছে শব্দ থাকে কিছু, ওগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, অ্যান্ড এক্সপ্লেনেশন থাকতে পারে। আবার বাংলাতে হচ্ছে সারাংশ সারমর্ম আসতে পারে, ভাব সম্প্রসারণ আসতে পারে, অনুবাদ আসতে পারে, তারপরে অনেক কিছু লিখতে বলতে পারে। বাংলাতে হচ্ছে অনুচ্ছেদ থাকে একটা, ওইখান থেকে প্রশ্ন করতে পারে। তো এই সবগুলো মিলিয়ে হচ্ছে বি ইউনিটের রিটেন পার্ট যেটা, ওটা একটু ঝামেলাপূর্ণ। তো কমার্স স্টুডেন্ট হওয়ার পাশাপাশিও বি ইউনিটে আসলে টপ করার ক্ষেত্রে এই বি ইউনিটের রিটেনের জন্য একটু প্রিপারেশন নিতে হবে, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে কোন দিক থেকে কোয়েশ্চেন বেশি আসতেছে এরকম। তো আমিও ওটাই করতাম। আমি বি ইউনিটের এই জিকে পড়ার পাশাপাশি হচ্ছে রিটেনের জন্য মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম। বলতে গেলে একদম যদি আমি স্পেসিফিক্যালি একদম নির্দিষ্ট করে উল্লেখ করে দিই, যে মেনশন করে দিই যে কোথা থেকে পড়তে হবে, তাহলে বলবো যে হচ্ছে ইংলিশ বই যে বইটা আছে ইংলিশ ফটোরে, ওই বইয়ের প্রত্যেকটা প্যাসেজের শেষে কিছু হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকে। লাইক টু উমেন যে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজের শেষে দেওয়া যায় যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আইসোলেশন, নজিয়া, এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকে। ওই ওয়ার্ডগুলো হচ্ছে আসে ঢাবিতে আর কি, যেমন 5টা ওয়ার্ড থাকে, 5টা ওয়ার্ড থেকে বললো যে 5টা সেন্টেন্স মেক করো। তো ওই বইয়ের যে পেছনের যেই শব্দগুলো আছে ওইখান থেকে 5টা ওয়ার্ড করে দিয়ে দেয়। তো ওই 5টা ওয়ার্ড দিয়েই সেন্টেন্স মেক করতে বলে। তো বইয়ের যেই প্রত্যেকটা প্যাসেজের শেষে যেই শব্দগুলো আছে, ওই শব্দগুলো যদি খুব ভালোভাবে আয়ত্তে থাকে অ্যান্ড প্যাসেজের আর কি প্রেক্ষিতে ওই শব্দটার মিনিং কি, মানে ওই শব্দটা প্যাসেজে কি মিন করছে, ওটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মনে করি যে ভালোভাবে আর কি ইউনিটের রিটেনটা কভার করা যায়। কারণ ওই 5টা শব্দ এখানে আসলে কাটা মার্কের মতো, যে আমি 5টা শব্দ সেন্টেন্স মেক করতে পারতেছি, আমি 5 মার্কই তুলতে পারতেছি। কারণ প্যারাগ্রাফে তো কখনো আমি ফুলে মানে 10-এ 10 তুলতে পারবো না। তো এগুলো আসলে এই যে কোনটাতে আমি বেশি মার্ক তুলতে পারতেছি আর কোনটাতে আমি পুরো মার্কটা তুলতে পারতেছি, এটা দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে স্টুডেন্টদের যদি একদমই মানে ইংলিশ ফটোরে বই পড়ার অনীহা থাকে, তাহলে শুধু জাস্ট ওই প্রত্যেকটা প্যাসেজের পেছনে যে শব্দগুলো থাকে, এই শব্দগুলো অ্যাটলিস্ট আসলে শেষ করা উচিত। একদমই না পারলে হচ্ছে সিলেবাসে যেই প্যাসেজগুলো ছিল ওগুলার অ্যাটলিস্ট শেষ করা উচিত, যদি রিটেনে একটা ভালো মার্ক নিতে চায়। আর প্যারাগ্রাফের জন্য বলবো হচ্ছে সাম্প্রতিক ব্যাপারগুলো দেখতে হবে। কারণ ঢাবি হচ্ছে এরকম একটা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দেবে, যেটা হচ্ছে তুমি মানেটা বুঝতেছো যে এটার মানেটা এরকম, আর মানেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো, বাট তুমি ওটা সম্পর্কে লিখতে পারবা না ইনস্ট্যান্ট ওই টাইমে। মানে তোমার মাথায় আসলে ওই ক্রিটিক্যাল রিজনিং যেটা বলি আমরা, ওটা হবে না আসলে, হয়ে ওঠে না। কারণ আমাদের সময় তো প্যারাগ্রাফটা মোটামুটি সহজ ছিল, এই জন্য ওটা আমরা সবাই মোটামুটি লিখতে পারছিলাম, and আমরা লাকি, আমাদের কোশ্চেন ওইরকম কঠিন হয় নাই। বাট এর আগের বছরের যে কোশ্চেন গুলা, লাইক আমি 2022-23 সেশনের প্রসঙ্গ টেনে যদি কথা বলি, তাহলে খুব সম্ভবত 22-23 সেশনে একটা প্যারাগ্রাফ আসছিল, এন্ড ওটা ছিল হচ্ছে টারশারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। এন্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাইক 90% স্টুডেন্টই হচ্ছে বি ইউনিটের যারা অ্যাসপিরেন্ট ছিল, ওরা হচ্ছে মানেই বুঝে নাই যে টারশারি লেভেল এডুকেশন মানে কি। তো অনেক স্টুডেন্ট অ্যান্সারই করতে পারে নাই। তো আবার যারা হচ্ছে চালাক, ওরা এডুকেশন ভাইবা হচ্ছে ওরকম লিখে দিয়ে আসছে। তো এরকম একটা ওয়ার্ড তোমাকে মাঝে মাঝে দিতে পারে যেটার মানে তুমি বুঝতে পারবে না। তো না বুঝতে পারলে তো তুমি লিখতেই পারবে না। তো আসলে লেখার পাশাপাশি ওই বিভিন্ন চারদিকের জ্ঞানটাও থাকতে হবে, সাম্প্রতিক বিভিন্ন ব্যাপারে রাখতে হবে। তো ওই সময় যারা হচ্ছে এটার মানে বুঝতে পারছিল তারাই অ্যান্সার করতে পারছিল, অ্যান্ড তারাই আর কি বিভিন্ন সাবজেক্টের জন্য যোগ্য হয়েছিল অ্যান্ড চান্সও পাইছিল আর কি, পাস মার্ক করছিল আর কি, আর কি এরকম ব্যাপারটা। আর আর ব্যাপার যেগুলো থাকে, এক্সপ্লেনেশন থাকতে পারে রিটেনে ইংলিশে, সেটা হচ্ছে তোমাকে একদম যে কোনো একটা র্যান্ডম একটা লাইন তুলে দিবে। আমরা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি, অ্যান্ড এগুলা থেকে এরকম একটা শিক্ষণীয় একটা লাইন, মোরাল একটা লাইন তুলে দেয়, ওটা দিয়ে বলে যে হচ্ছে এটা এক্সপ্লেন করো 5 বা 6 সেন্টেন্সের মধ্যে। এন্ড ওটা হচ্ছে খুব টু দা পয়েন্টে এক্সপ্লেন করতে হয়, এরকমই থাকে ইংলিশে। আবার হচ্ছে আহ শূন্যস্থান পূরণ থাকতে পারে, যে একটা শূন্যস্থান আছে মানে উইথ ক্লু উইদাউট ক্লু যেটা আমরা পড়ি এইচএসসি এক্সামে, তো এখানে উইথ ক্লু যেটা ওইটা থাকতে পারে, ওয়ার্ড দিয়ে দেবে, ওটা হচ্ছে শূন্যস্থানে বসাতে হবে, পূরণ করতে হবে, এরকম থাকতে পারে। তো এটা হচ্ছে পুরোপুরি ইংলিশের একটা প্রিপারেশন। আর যদি আমাকে অনেক জুনিয়র জিজ্ঞেস করে যে হচ্ছে ভাইয়া কিরকম ভাবে লিখতে হবে, যেমন প্যারাগ্রাফ লিখতে বলে গেলে যে আমাকে অনেক কঠিন ইংলিশ ওয়ার্ড ইউজ করতে হবে কিনা, ঢাবি কিরকম ভাবে খাতা লিখবে, বা আমার হচ্ছে আর্টিকেল বা এইসব ভুল হলে বা প্রিপোজিশন ভুল হলো, গ্রামার ভুল হলো, আমাকে কেটে দেবে কিনা, আমাকে মার্ক দেবে কিনা, এই সম্পর্কে আমি বলবো যে হচ্ছে 5টা সেন্টেন্স যে আমরা মেক করি, ওই 5টা সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যগুলো একদম অ্যাকিউরেট হতে হবে। অ্যাকিউরেট মানে আর্টিকেলও ভুল করা চলবে না, প্রিপোজিশনও ভুল করা চলবে না, কারণ ওইখান থেকে কাইটা দিতে পারে।
And এটা আমিও হচ্ছে দেখছি, আমারও মনে হয় কাটা গেছিল। তো ওইখানে একদম টু দা পয়েন্ট হতে হবে, তুমি একদম সহজ একটা বাক্য লিখো, মিনিংফুল লিখতে হবে। মিনিংফুল একটা বাক্য লিখো যেটা হচ্ছে কোনো ভুল নাই, একদম অ্যাকিউরেট লিখবা, বাট সহজ লিখো, মিনিংফুল লিখো, বাট বড় করতে হবে না। তোমাকে বলে না যে আইএলটিএস এর কোনো ওয়ার্ড দিয়ে তুমি একটা বাক্য লিখো, তোমাকে যে বাক্যটা দিছো ওটাতে তুমি একটা মিনিংফুল সেন্টেন্স মেক করতে পারতেছো, এটাই অনেক, দ্যাটস এনাফ। তো এটা করতে হবে। আর প্যারাগ্রাফের জন্য যারা ভয় পাও যে ফ্রি হ্যান্ড রাইটিং এর সবার একটা সমস্যা থাকে, আমারও ছিল, আমার ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালো না, আমি ফ্রি হ্যান্ড রাইটিং এ হচ্ছে বাজে বলা চলে, মানে লিখতে পারতাম না খুব একটা। তো ওই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে প্যারাগ্রাফে সহজ ভাষায় লেখো, আর কোনো কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে না। আর প্যারাগ্রাফে যদি তোমার হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক বা একদম সিলি মিস্টেক যেগুলা মানে চোখে পড়ার মতন, ওগুলো যদি ভুল হয় তাহলে খুব সমস্যা হবে না। মানে এখানে হচ্ছে ম্যাটার করে তুমি লিখতে পারতেছো কিনা। অনেক স্টুডেন্ট মনে করে যে ঢাবি তো ঢাবির মতো খাতা দেখবে, একদম পুরো টু দা পয়েন্টে দেখবে। না, আসলে এরকম না, তুমি লিখতে পারতেছো কিনা, যেই টপিকটা তোমাকে দিয়েছে ওই টপিকটা সম্পর্কে তোমার আসলে তুমি বুঝতে পারতেছো কিনা, তুমি কতটুকু বুঝাইতে পারতেছো টিচারকে, এটাই আর কি ওরা দেখে। তো তুমি লিখতে পারতেছো, এটাই অনেক। তুমি আসলে যে ভুল করে রাখতেছো, বাট না, তুমি লিখতে পারতেছো, তুমি ইনফরমেশন দিতে পারতেছো ওই টপিক সম্পর্কে, যে টপিক তোমাকে দেওয়া হয়েছে আর কি। এটাই হচ্ছে মূল কথা। তো আসলে এত ভয় পাওয়ার কিছু নাই, মানে প্রশ্নের মতো নিতে হবে, যে আসলে এটা ঢাবির প্রশ্ন থেকে ঢাবির মানে স্ট্যান্ডার্ডে অ্যান্সার করতে হবে এরকম না। তুমি তো স্কুলে এক্সাম দাও, কলেজেও এক্সাম দাও, মানে অ্যান্সারটা ওই রকমই হবে। জাস্ট আমরা আসলে অনেক হাইপ তুলে ফেলি, তো এই জন্য আসলে আমরা ভাবি যে অ্যান্সারটা এরকম ভাবে করতে হবে, এরকম ভাবে করতে হবে, এরকম বিভিন্ন কথা চলে আসে আর কি। আর বাংলা রিটেনের ব্যাপারে যদি বলি, তাহলে বাংলা রিটেনের ব্যাপারে, বাংলা আমারও খুব বাজে ছিল। বাংলা এমসিকিউতে একটু ভালো মার্ক তোলার ট্রাই করবা, কারণ রিটেনে খুব একটা মার্ক তোলা যায় না। বইয়ের যে প্যাসেজ থাকে, বইয়ের যেই গল্পগুলো থাকে, গদ্য পদ্য, ওইগুলো হচ্ছে খুব ভালোভাবে সিলেবাসের মধ্যে যেগুলো আছে ওগুলো একদম লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা, কারণ ওখান থেকে হচ্ছে দেখা যায় যে একটা লাইন তুলে দিয়ে ওগুলোর ব্যাখ্যা করতে বলে, এন্ড ওই মুহূর্তে যদি তোমার আসলে ধারণা না থাকে তুমি আসলে ব্যাখ্যা করতে পারবা না। তো ওই গদ্য পদ্যগুলো ভালোভাবে পড়বা। আর সারাংশ সারমর্ম পড়তে পারো, এগুলো আসছিল আমাদের সময়, ভাব সম্প্রসারণ আসবে। এন্ড প্রশ্ন খুব ভালোভাবে পড়বা, এটা খুব মানে কি বলবো, এটা গুরুত্বপূর্ণের থেকে অনেক বেশি। কারণ আমি যেটা করছিলাম, আমার নিজের একটা হচ্ছে ভুল, আমি এক্সাম দিয়ে লিটারালি বের হয়ে কান্না করার মতো অবস্থা গেছিল। আমি হচ্ছে ভাব সম্প্রসারণের সারাংশ ভাইবা 4 লাইন লিখে দিয়ে চলে আসছিলাম। And এটা আসলে আমি যখন আমার মানে কোচিং এর ভাইয়ের ফোন দিয়ে বলি, ভাই বলতেছিল এটা আসলে মাফ করার মতো কোনো পাপ তুমি করো নাই, এই ভুল কেমনে হয়, তুমি এরকম ভুল করলে কেমনে হবে। মানে ইভেন ওইখানে পেজও 1 পেজ দেওয়া ছিল, এটা দেখে আমার মাথায় কাজ করে নাই যে 1 পেজ জায়গা সারাংশের জন্য কেন দেবে। তাও আমি হচ্ছে ভাব সম্প্রসারণকে সারাংশ ভাইবা, যেখানে অনেক স্টুডেন্ট ওটার মিনিংই বুঝে নাই, আমি ওটার মিনিং বুঝাও 4 লাইন লেখা দিয়ে আসছিলাম। আমার এত খারাপ লাগছে যে মিনিং বুঝতে পাইরাও আমি এটা ব্যাখ্যা করতে পারলাম না। তো ওইটার জন্য এরকম আসলে প্রশ্ন পড়বা, প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে। এরকম ভুল করলে তো তখন আসলে ওটা এক্সাম হল থেকে বের হয়ে আফসোস করে কান্নাকাটি করেও লাভ নাই। তো প্রশ্ন আগে ভালোভাবে পড়ে তারপর অ্যান্সার করতে হবে। তো এই ছিল আসলে একটা প্রপার গাইডলাইন। এখন তোমাদের জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ইউনিটের ব্যাপারে আরো কোনো, ওটা করতে পারো আর কি। আচ্ছা নিশাদ, জিকে নিয়ে একটু বলে, বিকজ জুনিয়রদের সবচেয়ে বেশি প্রবলেম হয় জিকে তে, যে হ্যাঁ কোন বই থেকে পড়বো, কিভাবে পড়বো, মুখস্থ তো হচ্ছে না, এতদিন পড়ি, মানে মানে ভালো একটা রেজাল্টের জন্য জিকে তে অ্যাটলিস্ট পাস মার্কসটা তুলেও আর একটু বেশি নাম্বার পাওয়ার জন্য কিভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া দরকার? আচ্ছা, জিকে এর কথা যদি বলি তাহলে স্টুডেন্টদের একটা মিথ আমি প্রথমে ভেঙে দেই। ওরা ভাবে হচ্ছে যে জিকে কোথা থেকে দেবে সেটা তো আমরা জানি না, তাহলে এটা খুবই টাফ একটা টপিক। কোথা থেকে দেবে আমরা জানি না, যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে কোনো ইনফরমেশন দিতে পারে। এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই ইতিহাস আমাদের পড়তে হয়। তার মানে এটা আসলে কোনো সিলেবাস নাই, এরকমটা চিন্তা করে। কিন্তু আসলে এত কঠিন তো আর করবে না, তাই না? এত কঠিন করলে তো আর কেউ জিকে তো খুব ভালো মার্ক তুলতো না। আমাদের সেশনে, আমাদের ডিপার্টমেন্টে এবার 30-এ 30 পাওয়া একজনও আছে। তো যদি ওরকম কঠিন করতো তাহলে তো এত মার্ক তোলা যাইতো না। জিকের ব্যাপারটা যেটা হয়, রিসেন্ট হচ্ছে খুব ভালোভাবে পড়তে হয়। রিসেন্ট যে খুব ভালোভাবে পড়বা মানে আমি অনেক স্টুডেন্ট এরকম দেখছি যে ওরা রিসেন্ট ভালোভাবে পড়তে গিয়ে মানে বেসিক যে যেটা আমাদের জানা দরকার, সাধারণ জ্ঞান আমরা আসলে যেটা বুঝি আর কি, ওইটা হচ্ছে পুরোপুরি ইগনোর করে। মানে আমার দেখা অনেক স্টুডেন্টের এরকম হয়েছে, আমার ফ্রেন্ডরা হচ্ছে ইউনিট এক্সামের আগে শুধু হচ্ছে রিসেন্ট যে জিকে গুলো লাইক কারেন্ট অ্যাফেয়ার্স পেপার্স এগুলো পড়ে গেছে। পড়ে যাওয়ার পর দেখছে আমাদের সেশনে হচ্ছে রিসেন্ট জিকে খুব সম্ভবত 7 থেকে 8টা আসছিল, আর 22-23টা ছিল হচ্ছে এমনি মৌলিক বেসিক জিকে যেটা বলি আমরা ওইগুলা। তো এরকম হইলে তখন তো সমস্যা। তোমার আসলে দুইটা দিকেই প্রিপারেশন নিতে হবে। রিসেন্ট জিকে পড়বা না তা না, বাট রিসেন্ট জিকে খুবই মানে জোর দিয়ে পড়বা, রিসেন্ট থেকে আসার সম্ভাবনা বেশি। বাট কিন্তু কখনো যদি এরকম করে যে আসলে দেখা যাইতেছে রিসেন্ট থেকে খুব কম দিয়ে বেসিক জিকে দিয়ে দিছে যেগুলো সহজ, কিন্তু তাও তুমি পারো না, তখন তো আসলে এটা সমস্যা।
তো জিকের জন্য তোমরা বাজারে অনেক বই প্রচলিত আছে, যে কোনো একটা বই কিনে পড়তে পারো। প্রথমত হচ্ছে ইম্পর্টেন্ট টপিক দিয়ে স্টার্ট করবা। আর জিকে পড়তে গেলে হচ্ছে খুবই আপসেট লাগবে, মানে এরকম মনে হবে যে কিছুই পারতেছি না, কিছুই মনে রাখতে পারতেছি না। আমার এরকম হয়েছে যে 3-4টা টপিক, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ টপিকটা আমি একবার শেষ করলাম, শেষ করার পরে গিয়ে আবার যখন দেখতেছি তখন দেখছি আমার এর নাম মনে নাই, ওর নাম মনে নাই, মানে এরকম অনেক কিছুই হয় যে আসলে মনে থাকে না। তো আসলে এরকম ঘাবড়ানোর কিছু নাই, এটা একবার পড়ে আসলে মনে থাকবে না। আর 2-3 বার পড়ার পর তোমার কাছে এরকম মনে হবে যে তুমি আসলে 100% পড়ছো, তোমার কাছে 20% মনে আছে। তো ঢাবির প্রশ্ন ওই 20% থেকেই হবে, তুমি যে 80% ভুলে গেছো ওটা থেকে হবে না। কারণ ওই 20% কোনটা মনে আছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি অবভিয়াস যে কোয়েশ্চেন গুলা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট যেগুলা সবসময় আসে বিভিন্ন চাকরির পরীক্ষাতে, অ্যাডমিশন পরীক্ষাতে, ওইগুলাই তোমার মনে আছে দেখবা, ওগুলা থেকেই ঢাবি কোয়েশ্চেন করবে। তো ওই রকম কোয়েশ্চেন গুলাই আসবে। কখনো যে একদম ডিপে গিয়ে কোয়েশ্চেন করতেছে তোমাকে আর কি, মানে একদম আমেরিকার ইতিহাসের ভিতরে গিয়ে কোনো একটা কোয়েশ্চেন করছে, এটা তো আর তোমাকে বলবে না, তাই না? তোমাকে এই বাংলাদেশ সম্পর্কেই কোনো একটা তথ্য বলবে, সেটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। আর আমি আমার জিকে প্রিপারেশনটা যেভাবে নিছিলাম সেটা হচ্ছে, আমি মূলত জোবাইশ দিকে পড়তাম। এটা হচ্ছে কোনো প্রমোশন হইতেছে না এখানে, আবার অনেকে ভাবতে পারে যে প্রমোশন হইতেছে না, ওইরকম কিছু না। আমি জোবাইশ দিকে পড়তাম, আর হচ্ছে স্কলারশিপ লেকচারশিট দিত। আমি স্কলারশিপ জিকে ক্লাসগুলো করছিলাম অবশ্য, লেকচারশিট দিত, ওগুলা পড়ছিলাম। আর আমি হচ্ছে রিসেন্টের জন্য জোবাইশ ক্যাপসুল বের করে, জোবাইশ ক্যাপসুল পড়তাম, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, ইভেন আমি পেপারসও পড়তাম। এখন যদি মনে হয় যে অনেক কিছু, তাহলে আমি বলবো যে এত কিছু পড়ার দরকার নাই, তুমি একটা পড়ো। তুমি হয় পেপারস পড়ো, নয়তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, নয়তো তুমি ক্যাপসুল পড়ো। মানে রিসেন্ট যে কোনো একটা পড়ো, 3টা পড়ার দরকার নাই। কারণ 3টা থেকে আসলে হয় কি, যে যেই নিউজ গুলো আসলে অনেক বেশি আলোচনায় থাকে ওগুলাই তো তোমার আসবে। তো ওগুলো আসলে ক্যাপসুলেও থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সও ওগুলো হাইলাইট করা থাকে। তো ওই ইনফরমেশন গুলো পড়লে আসলে হয়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবা প্রথমে একদম 2-3 পেজ খোলার পরেই অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে। তো ওই এমসিকিউ গুলো আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই এমসিকিউ গুলাতে সবচেয়ে হাইলাইটেড যে ইনফরমেশন গুলা, ওগুলা দেওয়া থাকে। তো ওগুলা পড়লে আসলে আর তেমন দরকার হয় না। তো যে কোনো একটা পড়বা আর কি, পেপার পড়ো, হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, নয়তো ক্যাপসুল পড়ো, নয়তো সাম্প্রতিকের জন্য তুমি অন্য কিছু পড়তে পারো। যে কোনো একটা পড়ো। আর সবচেয়ে আলোচনার যে টপিক গুলা, এগুলো আলোচনায় রাখবা। যেমন সাম্প্রতিক যেমন কোনো যুদ্ধ হইতেছে কিনা, ওই যুদ্ধে যে অভিযানটা চলতেছে এখন, ওই অভিযানটা মানে কোন নামে চলতেছে, বা কোনো দেশের কোনো রাষ্ট্রপতি মারা যাইতেছে কিনা, কোনো, বা এই যে এখন ইসরায়েল আর ফিলিস্তিন যে যুদ্ধটা চলতেছে, এটা সম্পর্কে তুমি পড়তে পারো। তুমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, এটা সম্পর্কে পড়তে পারো। কোনো দেশের মধ্যে এখন বৈরী যে ভাব চলতেছে, কোনো দেশের মধ্যে মানে কূটনৈতিক সম্পর্ক খারাপ চলতেছে, এই ব্যাপারগুলো পড়তে হবে আর কি। এইগুলা থেকেই কোয়েশ্চেন আসে সবসময়। আর বাংলাদেশের ভিতরে যে ইয়াগুলো হবে আর কি, ঘটনাগুলো হবে, এগুলো তো হাইলাইটেড ইনফরমেশন আমরা আসলে জানি। কারণ হচ্ছে আমরা সবাই মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। তো এখান থেকে আসলে দেখা যায় যেগুলো খুব আলোচনায় থাকে ওগুলো আমরা এমনি জানি। আর না জানার জন্য হচ্ছে তুমি ওই যেগুলা বললাম আর কি, পেপার্স পড়তে পারো, নয়তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, নয়তো এরকম কিছু একটা পড়তে পারো। এগুলা পড়লে আসলে জিকের প্রিপারেশনটাও হয়ে যাবে। আর জিকের ক্ষেত্রে সবাই যেটা বলে সেটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন পড়ে কোনো লাভ নেই, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে আসে না। কিন্তু আমাদের বছর হচ্ছে এই প্রশ্নটা আসলে এটা পুরো একদম মানে উল্টো হয়ে গেছে। আমাদের বছর হচ্ছে দেখা গেছে বিগত বছরের প্রশ্ন থেকেই জিকে আসছে, অনেকগুলো আসছে। আমাদের মধ্যে 17-18টার বেশি মনে হয় বিগত, মানে আগের বছরে যেগুলো আসছিল ওইখান থেকেই আসছে। তো বিগত বছরের প্রশ্ন আমি বলবো পড়তে বলবো আসলে, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে যদি এরকম চলে আসে তখন তো আসলে আফসোস করতে হবে। তো যেই টপিকটা তুমি পড়তেছো ওটা প্রথমে শেষ করো খুব সুন্দরভাবে, তারপর ওই টপিক থেকে বিগত বছরের চাকরির পরীক্ষায় বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় যেগুলো আসছে ওগুলো খুব ভালোভাবে পড়ে ফেলো। মানে ওই ইনফরমেশন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, অনেক সিগনিফিকেন্ট। তো এইগুলো পড়তে হবে। তো এইভাবে যদি জিকে পড়ো তাহলে আমি মনে করি যে অ্যাডমিশনের আগে আগে জিকে প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। এন্ড তারপরও যদি আপসেট লাগে তাহলে তোমরা এখন কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো আর কি। আচ্ছা, কিউএনএ সেশনের জন্য আমাদের শেষে হচ্ছে যে আমাদের একটা পর্ব আছে। তো আমি ধন্যবাদ জানাবো নিশাদকে তার একটা ডিটেইল আলোচনার জন্য। তো এখন আমরা হচ্ছে যে একটু একটা ব্রেক নিব। সেটা হচ্ছে ব্রেকটা হচ্ছে যে আমরা বর্তমানে যে আমাদের এক্সেল বিস আমরা হচ্ছে যে একটা ফ্রি ক্যাম্পেইন লঞ্চ করেছি। তো এইটা নিয়ে আমি হচ্ছে যে আমাদের ফ্লোরটা হচ্ছে যে মেহেদি হাসানকে আহ্বান জানাবো। তার আগে আমরা হচ্ছে যে আমাদের যে প্রমোশনাল ভিডিওটা আছে ওইটা প্লে করবো। 15 মতো এই এডমিশন জার্নি তোমাদের জন্য হতে পারে জীবনের একটি টার্নিং পয়েন্ট। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন এক্সামের জন্য সঠিক স্ট্র্যাটেজি ও সঠিক গাইডলাইন্স পেলে চান্স পাওয়া খুবই সহজ। তাই এই জন্য এক্সেল বিস এইচএসসি 24 ব্যাচ শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ফ্রি ক্যাম্পেইন অ্যাডমিশন এক্সেলেন্স প্রোগ্রাম, যা তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিকে আরো সহজ করে দিবে।
কি কি থাকছে এই ফ্রি ক্যাম্পেইন? টপিক ওয়াইজ রেকর্ডেড ক্লাসেস, টপিক বেসড অনলাইন ক্যাপসুলস ও উইকলি অনলাইন টেস্ট, ডেইলি এডমিশন কুইজ, ইন্টারঅ্যাক্টিভ জুম সেশন এবং 24 ঘন্টা অনলাইন মেন্টরিং সাপোর্ট সহ থাকছে আরো অনেক কিছু। টপিক ওয়াইজ রেকর্ডেড ক্লাস থাকবে প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকের উপর ওভারঅল ব্রেকডাউন এবং ক্লাস শেষে থাকবে একটি করে লার্নিং ক্যাপসুল। তাছাড়া থাকছে প্রতি সপ্তাহে উইকলি ইভ্যালুয়েশন টেস্ট ও ডেইলি অ্যাডমিশন কুইজ, যা তোমাদের প্রস্তুতিকে আরো বেশি এফিশিয়েন্ট করতে সাহায্য করবে। আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অ্যাডমিশন টাইমে স্ট্র্যাটেজিক্যালি পড়া এবং একটি প্রপার গাইডলাইন মেনটেন করা কতটুকু গুরুত্বপূর্ণ। তারই প্রেক্ষিতে এক্সেলবিস তোমাদের জন্য রেখেছে বেশ কিছু ইন্টারেক্টিভ জুম সেশন, যেখানে থাকবে তোমাদের ইন্সপিরেশন এবং ঢাবির কিছু কৃতি শিক্ষার্থীরা। পাশাপাশি থাকছে 24 ঘন্টা অনলাইন মেন্টরিং সাপোর্ট। তাহলে আর দেরি কেন, নিজের একটি গোছানো প্রস্তুতির জন্য আজকেই জয়েন হও আমাদের এই ফ্রি ক্যাম্পেইনে এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকো। ধন্যবাদ। আচ্ছা, আমি ওয়েলকাম জানাবো মেহেদিকে আমাদের এক্সেল পেজের পক্ষ থেকে কিছু বলার জন্য। মেহেদি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি। আমি বর্তমান ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী এবং এক্সেল পেজের একজন ডিরেক্টর এবং ফাউন্ডার। তো আমরা যদি এডটেক প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে যাই, তখন আমরা সচরাচর যেটা দেখি, যারা ইউনিভার্সিটিতে পড়ে বা একটা গ্রুপ ক্রিয়েট করে, তখন তাদের একটা চিন্তা ভাবনা থাকে যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, তো একটা ভিডিও দিই, আমাদের একটা এডটেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। এটা কিন্তু খুব কমন, মানে আমাদের বর্তমান সচরাচর যেটা দেখি, আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই কিন্তু এটা করতেছে। কিন্তু সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা জিনিসের কোয়ালিটি মেনটেন করা। তো আমি যখন আমার এডমিশন জানি বা আমার স্কুল বা আমার কলেজ লাইফ যখন ছিলাম, তখন সবসময় চেষ্টা করতাম কি, মানে বাইরে কোচিংয়ে টাইম না দিয়ে আমি বাসায় বসে আমার যে ইন্টারনেট বা আমার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, ইউটিউব, ফেসবুক, এগুলো থেকে আমার ইনফরমেশন বা আমার পড়ালেখার যে বিষয়টা, এটা সহজে শেষ করার। কিন্তু এটা খুঁজতে অনেক প্যারা হতো আমার। তো এই চিন্তা ভাবনা থেকে আমরা এক্সেল বি শুরু করি। আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি একটা কোয়ালিটি, একটা কন্টেন্ট দেওয়ার। একটা জিনিস নোটিস করবেন, মানে যারা মানে সচরাচর যে বিষয় নিয়ে কনফিউশন ক্লিয়ার করে, অ্যাকাউন্টিং বা ফিনান্সে, তারা কি করে, জাস্ট একটা টেক্সট দিয়ে দেয়। কিন্তু আমরা চেষ্টা করি কি, মানে ওই বিষয়টা আর একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য। যেমন একটা এর পাশাপাশি যদি আমরা ছবি অ্যাড করতে পারি, যেটা দিয়ে মানে যারা স্টুডেন্ট তারা যেন সহজে বুঝতে পারে। তো আস্তে আস্তে করে আমরা যখন শুরু করি, এরপর এইচএসসি 24 যারা এক্সাম দিয়েছে এবার, তো ওদের এইচএসসি টাইমে আমরা প্ল্যান করি তাদের একদম ডিরেক্টলি মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করে। মানে এক্সামের আগের মুহূর্তে অনেক সময় পেনিক অ্যাটাকের কারণে অনেক কিছু ভুলে যায় স্টুডেন্টরা, তখন কাকে কি জিজ্ঞাসা করবে এটা কিন্তু বুঝতে পারে না। তো এই সমস্যা আমরা বুঝতে পেরে বা আমরা নিজেরা যেটা অনুভব করছি সেটা সলিউশন দেওয়ার জন্য হচ্ছে আমরা এক্সেল ভিজে একটা এইচএসসি টাইম একটা ক্যাম্পেইন রান করি, যেখানে হচ্ছে মানে প্রায় শতাধিক স্টুডেন্ট ছিল। ওদের আমরা ডিরেক্টলি সাপোর্ট বা ক্লাস নেওয়ার মাধ্যমে যে কোনো কনফিউশন ওরা গ্রুপে পড়তো, আমরা সলিউশন দেওয়ার ট্রাই করতাম। তো ওদের তো এইচএসসি এক্সাম শেষ, এখন হচ্ছে ওদের জীবনে একটি খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। এইটা ওদের জীবনে অনেক কিছু হয়তো চেঞ্জ করে দিবে বা অনেকে হয়তো চেঞ্জ করবে না, কিন্তু আমরা মনে করি যে এই সময়টা আমরা ওদের পাশে থাকতে চাই বা পাশে থাকতে পারি। তো এই ধারাবাহিকতা আমরা এবার এইচএসসি 24 জন্য এডমিশন এক্সপিরিয়েন্স প্রোগ্রাম লঞ্চ করেছে অলরেডি, যেখানে এখন পর্যন্ত প্রায় 50-60 জনের মতো স্টুডেন্ট জয়েন করেছে। তো যারা যারা জয়েন হননি বা যারা যারা জয়েন হতে চান বা যারা জানেন না এখন পর্যন্ত, তারা দ্রুত আমাদের এই ক্যাম্পেইনে এনরোল হতে পারেন। এবং আমাদের এই ক্যাম্পেইনে আমরা কি করতে চাচ্ছি, তো আমরা চাচ্ছি যে ডিরেক্টলি বিভিন্ন ক্লাস নেওয়ার, যেগুলো অনেক কঠিন কঠিন যে টপিকগুলো থাকে এগুলো কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার। এই ক্লাস নেওয়ার পর আমরা একটা লার্নিং ক্যাপসুল দিব, যেখানে যা যা ক্লাসে বলা হয়েছে বা যেগুলো পড়ানো হয়েছে এগুলো থেকে খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে ওগুলো পিডিএফ আকারে আমরা প্রোভাইড করব। এর পাশাপাশি আমাদের এবার আমরা প্রায় 12 জনের মতো এডমিশন কনসালটেন্ট নিয়োগ করেছি, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি 24/7 আওয়ার্স আপনাদের যে কোনো প্রবলেম থাকবে আমরা আপনার গ্রুপে বলতে পারবেন, আমরা সলিউশন দিব। তো এরকম আমরা আরো বিভিন্ন প্ল্যান করছি, আমরা মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আর অনেক প্ল্যান রয়েছে আপনাদের জন্য। তো আমাদের পাশে থাকবেন এবং আজকে এই সেশনটা যারা যারা দেখছেন অবশ্যই তারা শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদিকে আমাদের ফ্রি ক্যাম্পেইন অ্যাডমিশন এক্সেলেন্স প্রোগ্রাম নিয়ে ওভারঅল একটা সবকিছু বলে দেওয়ার জন্য। এখন আমাদের ফ্রি ক্যাম্পেইনের আগে আমরা নিশাদের কাছ থেকে বি ইউনিট সম্পর্কে একটা সুন্দর অনেক গাইডলাইন পাই, জিকে, বাংলা, ইংলিশ কিভাবে পড়তে হবে, সি ইউনিট, বি ইউনিটের প্রিপারেশনটা একসাথে কিভাবে নেওয়া উচিত।
নিশাদকে অনেক অনেক ধন্যবাদ, খুবই বড় একটা আমাদেরকে আলোচনা, সে আমাদেরকে সবকিছু বলেছে সুন্দর করে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের শৈলীর কাছে। শৈলী, স্কুল থেকে শুরু করে কলেজ এবং কলেজ থেকে ইউনিভার্সিটিতেও এসে কিভাবে একজন মানুষ বরাবরের মতো টপ করতে পারে তার জলজান্ত এক্সাম্পল আমাদের শৈলী। জেইউ আইবিএতে সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় 55তম, জেইউ ইউনিটে 47, আর ইউ বি ইউনিটে 113তম। নিশ্চয়ই অনেক হার্ডওয়ার্কের পরেই এর রেজাল্ট এসেছিল। আমরা সবাই কম বেশি এই অ্যাডমিশন টাইমটাতে এসে একটা ধাক্কা খাই যে ইংলিশ কিভাবে পড়বো। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বেশিরভাগ এক্সামে ইংলিশে আলাদা পাস করার দরকার প্রয়োজন হয়। তাই শৈলী, তোমার কাছ থেকে আমরা একটু জানতে চাই এই ইংলিশ প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত। তুমি কিভাবে ওভারঅল সবগুলো ভার্সিটির একটা ইংলিশ প্রিপারেশন কিভাবে নিয়েছিলে সেই বিষয়ে যদি তোমার জুনিয়রদেরকে একটু জানাতে এবং গ্রামার পার্ট নিয়েও যদি একটু বলতে, তাহলে আই গেস আমাদের জুনিয়রদের অনেক সুবিধা হয়ে যাবে। শৈলী। আচ্ছা, হ্যালো সবাইকে। তাহিয়াকে থ্যাংক ইউ এত সুন্দর এত ইন্ট্রো দেওয়ার জন্য। ইংলিশ নিয়ে যদি বলতে হয়, সবার ফার্স্টেই ভোক্যাব নিয়ে অনেক প্রবলেম থাকে। আমার ভোক্যাবের ক্ষেত্রে ফার্স্টে থেকে আমি লিখে লিখে করতাম। আমি ফলো করতাম ভোক্যাবুলারি এক্সপার্ট বইটা, আর যেহেতু আমি আইবি প্রিপারেশন নিয়েছিলাম তাই ওয়ার্ড স্মার্টটাও ফলো করার চেষ্টা করেছিলাম। কিন্তু ইংলিশে সবাই দেখা যায় যে ভোক্যাব পড়লে মনে থাকে না, বা আজকে পড়লাম কালকে ভুলে যায়। তো আমি যেটা করতাম, আজকে যেটাই পড়তাম সেটাকে আমি অ্যাটলিস্ট 2 দিন পরে আবার রিভাইজ দেওয়ার চেষ্টা করতাম। ডেইলি জিনিসটা করতাম না, কারণ আজকে পড়লে কালকে মনে থাকবে খুবই স্বাভাবিক, কিন্তু 2 দিন পরে সেটা মনে থাকবে কিনা সেটাই হলো কোয়েশ্চেন। তো আমার ক্ষেত্রে আমার ভোক্যাব গুলোর অ্যাটলিস্ট 2টা সিনোনিম 2টা করে অ্যান্টোনিম আমি লিখে লিখে প্র্যাকটিস করতাম। অনেকের কাছে লেখাটা একটু বেশি হ্যাসেল মনে হতে পারে, তাদের জন্য সাজেশন হবে ফ্ল্যাশ কার্ড ইউজ করার জন্য। ফ্ল্যাশ কার্ড বলতে আমরা অনেকেই শুয়ে বসে মোবাইল স্ক্রল করতে করতে কখন টাইম যায় টেরই পায় না। তো তোমরা যদি অ্যাপ ইউজ করো, আমি একটা অ্যাপ সাজেস্ট করতে পারি, মাগুস, যেটাতে আমি ফ্ল্যাশ কার্ডে আমি ভোক্যাব প্র্যাকটিস করেছিলাম। ওখানে এসএটি লেভেলের ভোক্যাব গুলা তোমাদের জন্য কাজে লাগতে পারে, সেটা বিউপি হোক বা জেইউআইবি হোক বা যে কোনো অ্যাডমিশন এক্সামের জন্য। সেটার জন্য বেশি পরিশ্রমও দিতে হয় না, যে লেখার ব্যাপারটা সেটা থাকে না। তোমরা শুয়ে বসে যে কোনো টাইমে যখন একটু ফ্রি টাইম পাইলা, অ্যাপটা খুলে জাস্ট ফ্ল্যাশ কার্ড গুলো ইউজ করলাম। ফ্ল্যাশ কার্ড বলতে আর কি একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের মিনিংটা তুমি যদি নিজে গেস করতে পারো তাহলে তোমার ফ্ল্যাশ কার্ড থেকে তুমি দেখতে পারলে অ্যান্সারটা মিললো কিনা। তুমি যদি ভুল গেস করো তাহলে সেখানে সেই সিস্টেমও থাকবে যে তুমি এই ওয়ার্ডটা কারেক্টলি গেস করতে পারো না, তো তারা তোমাকে আবার বারবার এই ওয়ার্ডটা শো করবে যতক্ষণ না পর্যন্ত তুমি পুরোপুরি ওয়ার্ডটা তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। তো এইভাবে করাটা একটা ট্রিক, এটা আমি আমার বইগুলো মোটামুটি শেষ করার পর তারপর আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। আর আসলে লেখার উপরে কোনো কাজ নাই, তোমরা যারাই মুখস্থ করো না কেন, শুধু পড়ে বা শুধু মুখস্থ করে কখনোই ভোক্যাব কমপ্লিট করা যায় না। আর প্লাস কনসিস্টেন্সি ইজ দ্য কি। যখনই ভোক্যাব করতে হবে, একটা পড়লে সেটা 2 দিন পরে আবার ওইটাতে ব্যাক করতেই হবে। যদি মনে হয় যে না 50টা ওয়ার্ড একদিন মুখস্থ করে ফেললাম দেন আর পরের দিন 50টা, এইভাবে কখনো হয় না। আমি একটা টার্গেট সেট করতাম, অ্যাটলিস্ট 10টা 15টা করে ডেইলি শেষ করতেই হবে। আর গ্রামার নিয়ে যদি বলতে হয়, আমি স্কলার্সের শিট গুলো ফলো করতাম। গ্রামারের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়নি, প্র্যাকটিস করলেই গ্রামারে অনেক বেশি ভালো করা যায়। গ্রামারে প্রত্যেকটা সময় প্র্যাকটিসটাই বেশি ইম্পর্টেন্ট। রুলস গুলা বুঝাচ্ছ, রুলস গুলা হালকা পাতলা বুঝলেও তুমি যদি অনেকগুলো প্র্যাকটিস করো তাহলে কোয়েশ্চেনটা বোঝা যায়, আজ করা যায়। আর কিউ ব্যাংক ফলো করতে হবে, বিশেষ করে যদি ডিউসি ইউনিটের জন্য বলি, ইংলিশ পার্টের জন্য যদি কিউ ব্যাংক ফলো করো তাহলে অনেক সময় কমন পাওয়া যায়। আর অন্যান্য ভার্সিটির ক্ষেত্রেও কিউ ব্যাংক ফলো করা ইজ দ্য কি, সেখানে তোমার কোনো স্কেপ নাই, তোমার একটা বাদ দেওয়া যাবে না। কিউ ব্যাংকটাকে ফলো করবা গ্রামারের জন্য অ্যাটলিস্ট, আর ভোকাবের জন্য এই তো বইগুলো বললাম। আর একটা বই ধরলে একটা বই কমপ্লিটলি শেষ করতে হবে, 2-3টা বই নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই। মনে হয় যে প্রেশার বাড়ছে 2-3টা বই, বাট একটা বই ধরলে ওটাই যদি কমপ্লিট করো পুরোপুরি, যে এই বইয়ের যে কোনো ওয়ার্ড আমাকে ধরলে আমি যে কোনো সময় বলতে পারবো, তাহলে ইউ আর গুড টু গো। থ্যাংক ইউ। আচ্ছা, সুকন্যা মেবি মাইকটা অফ ছিল।
আচ্ছা আচ্ছা, সরি আমার মাইকটা মিউট ছিল। আচ্ছা শৈলী, থ্যাংক ইউ সো মাচ তোমার সবকিছু ইনফরমেশন দেওয়ার জন্য। কিন্তু একটার নাম কি আরেকবার বলা যাবে? অনেকে ক্যাচ করতে পারেনি একটার নাম। মাগুস। নামটা লিখে দিবে আই গেস কমেন্ট সেকশন, আমি মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাগুস ভোকাবুলারি বিল্ডার। আচ্ছা শৈলী খুব সুন্দর করে, খুব ইউনিক একটা মেথড সে বললো যে ভোক্যাব পড়ার জন্য সে কিভাবে তার অ্যাডমিশন টাইমে ভোক্যাব পড়েছে, মেমোরাইজিং পার্টটা পড়েছে। তো আমরা ভোক্যাব নিয়ে তো মোটামুটি শুনলাম, গ্রামার নিয়েও শুনলাম কিভাবে পড়তে হবে বা কিভাবে পড়লে আমাদের মনে থাকবে। কনসিস্টেন্সি ইজ দ্য মেইন কি হেয়ার। তো ও যেটা বলছে আমরা এভাবেই হয়তো বা অনেকেরই কোয়েশ্চেন ছিল সেটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা জানি যে শৈলী যেও আইবিএ তে সেকেন্ড হয়েছিল, সেকেন্ড হওয়াটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আর আমরা এটাও জানি যে যাবি মানে যেও আইবিএ তে কিন্তু মাত্র 25টা সিটের বিপক্ষে হাজার হাজার স্টুডেন্টসরা এক্সাম দেয়। তো শৈলী এই নিয়ে যদি তুমি কিছু বলতা যে কেমন ছিল প্রিপারেশন, যেহেতু আইবি এক্সাম ডেফিনেটলি অন্য সকল পাবলিক ইউনিভার্সিটি থেকে একটু আলাদা হয়, অ্যান্ড অলসো কোন কোন বিষয় পড়েছিলে। অ্যাজ উই অল নো দ্যাট যেও আইবি এক্সাম অন্য সবের মতো না, আর ডিউ আইবি আর বিউপির পরে সবার যেও আইবি মানে একটা নজর রাখে, একটা প্রায়োরিটি দেয় তারা। তো ছোট্ট করে যদি যেও আইবি এর প্রিপারেশনটা কিভাবে নাও হচ্ছে স্টুডেন্টদের, কারণ অনেকেরই ইচ্ছা থাকে আইবি তে পড়ার। সো এই নিয়ে যদি কিছু বলতে। আচ্ছা, জিইউআইবি এর আমি আগে কোয়েশ্চেন প্যাটার্নটা বলি। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমাদের ছিল 30 মার্কসের ম্যাথ, 30 মার্কসের ইংলিশ, 15 জিকে আর 5 থাকতো বাংলায়। ইংলিশটা অন্যান্য ভার্সিটির মতোই, যেও আইবিএ বলে যে এক্সট্রা হার্ড কোন ইংলিশ আসে সেরকম কিছু না। তোমরা যেভাবে অন্যান্য ভার্সিটির জন্য ভোক্যাব বা ইংলিশ প্রিপারেশন নিবে সেটাই মোর দেন এনাফ যেও আইবি এর জন্য। আমার প্রিপারেশনটা মেইনলি আইবিএ বেস ছিল, তাই এর জন্য আর কি যতখানি দরকার এর চেয়েও বেশি প্রিপারেশন ছিল, তাই ওটাতে কোনো ঝামেলা হয়নি। আর ভোক্যাব, অ্যানালজি এগুলোতে একটু ভালো করার চেষ্টা করতে হবে। ম্যাথে আসলে আমি মেন্টরসের কিউ ব্যাংকটা ফলো করেছিলাম। যদিও জেইউআইবি এর যে ম্যাথটা সেটা আমি জেইউ ই ইউনিটেও পরীক্ষা দিয়েছিলাম, তখন দুইটাকে যদি আমার কম্পেয়ার করতে হতো আমার বলতে হবে যে জেইউআইবি এর ম্যাথটা কম্পারেটিভলি ইজি ছিল ই ইউনিটের চেয়ে। তো ওখানে এর জন্য আসলে অত টেনশন করতে হয়নি। ম্যাথ খুবই বেসিক লেভেলের। মেন্টরসের কিউ ব্যাংক সলভ করলে বা কারো যদি মনে হয় যে আমার ম্যাথে দুর্বলতা আছে, কিউ ব্যাংকের মেন্টরসের কিউ ব্যাংকও আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, তারা সাইফোর্সেরটাও করতে পারো। সেখানে আসলে আরেকটু ইজি থেকে শুরু করে আর টপিকগুলো আরো ভালোভাবে বোঝানো থাকে, যে ফার্স্ট থেকে একদম শুরু করে। আর মেন্টরসের কিউ ব্যাংকে ধরে নেওয়া হয় যে বেসিক নলেজটা হালকা পাতলা হলেও আছে এরকম। তো ওখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতাম। আর ম্যাথের ক্ষেত্রে কখনো কোয়েশ্চেন কমন বা কিউ ব্যাংক পড়লে যে কোয়েশ্চেন কমন পাবো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেটা হয়, এটা কখনো হয় না। তো ওটাই প্র্যাকটিসের মধ্যেই পড়ে। আর জিওমেট্রি থাকে 4 থেকে 5 মার্কসের। ম্যাথে একটা জিনিস থাকে আইকিউ, কিছু পাজল টাইপের দেওয়ার চেষ্টা করে। ওটার জন্য সেপারেটলি কোনো প্রিপারেশন আমি নেইনি। ওটা জাস্ট ম্যাথ করে দেন আইকিউ গুলো এরকম খুবই ইজি ধাঁধার মতো, তো ওইটা ইনস্ট্যান্ট করার মতো, ওইটা থেকে আমি কোনো সোর্স থেকে প্রিপারেশন নেইনি। আর যদি জিকেটা বলতে হয়, জিকে মোস্টলি বিজনেস রিলেটেড জিকেই থাকতো। অ্যান্ড জিকের ক্ষেত্রে কোনো যে অনেক মোটা একটা বই পড়তে হবে, কমপ্লিট করতে হবে এরকম কিছুই না। আমরা আমাদের সময় ক্যাপসুল বের করতো, জুবায়ার্স ক্যাপসুল। সেটা যেই মান্থে এক্সাম হবে তার আগের 3টা বা 4টা মান্থের জুবায়ার্স ক্যাপসুল কমপ্লিট করলেই এনাফ। আর বিজনেস রিলেটেড খুবই বেসিক জিকে আসে, অনেক আগের কোনো কিছু এরকম কিছুই না। বাংলা যেটা 5 মার্কসের, সেটা আমি জানতাম না যে বাংলা থাকবে আমার এক্সামের সময়। আমি শুধু ম্যাথ, ইংলিশ আর জিকের ব্যাপারেই জানতাম। এক্সাম হলে গিয়ে তারপর আমি জানলাম যে আচ্ছা আমার তো বাংলাও আছে। তারপরে বুঝতে পারলাম যে বাংলা কোয়েশ্চেন খুবই ইজি ছিল, খুবই বেসিক। একেবারে যদি এইচএসসি প্রিপারেশন কেউ ভালো মতো নিয়ে থাকে তাহলে বাংলার জন্য ওই অ্যাডমিশনের টাইমে যদি নাও পড়ি তাও পারার মতো। তো এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শৈলীকে ওভারঅল জেইউআইবি নিয়ে আমাদের সব জুনিয়রদের জন্য একটা নলেজ দেওয়ার জন্য। আচ্ছা আমরা পরে আবার সুযোগ পেলে শৈলীর কাছে আবার আসবো। আচ্ছা আমরা যেহেতু জাহাঙ্গীরনগরে আইবি টপিকে ছিলাম, তাহলে একটু এবার বিউপিতে আসি। সব স্টুডেন্টসের মুখে মুখে এখন শুধু বিউপি বিউপি। স্বাভাবিকভাবে অনেকেরই স্বপ্ন থাকে বিউপিতে চান্স পাওয়ার। বিউপি থেকে বের হয়ে কেউ আসলে বসে থাকে না, কর্পোরেট অর জব সেক্টর অর দেশের বাইরে সব জায়গাতে অনেক ভালো করছে বিউপি স্টুডেন্টসরা। পাশাপাশি তাদের সুন্দর পশ ক্যাম্পাসের কথা নাই বলি।
আর এই বিউপি অ্যাডমিশন সম্পর্কে বলার জন্য একজনের থেকে ভালো আসলে কেউ নেই যে আমাদের সাথে আজকে উপস্থিত আছে, সে হচ্ছে ইয়ামিন শিকদার মৃদুল, যে কিনা পুরো ভিন্ন প্রিপারেশন বিউপির জন্য নিয়েও বিউপির সহ দেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমাদের সাথে আজকে মৃদুল আছে, যে কিনা অলসো বিউপির অ্যাকাউন্টিং এ চান্স পেয়েছে। শুধু তাই নয়, মৃদুল বিউপি অ্যাকাউন্টিং ছাড়াও তার ছিল আরো অনেক অনেক বড় বড় সাফল্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ফার্স্ট হওয়া, কারো ফার্স্ট হওয়া শুনলেই আসলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কতটা স্ট্র্যাটেজিক্যালি পড়লে এবং হার্ডওয়ার্কিং হলে আসলে একজন মানুষ ফার্স্ট হয়। একই সাথে মৃদুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়ছে। তো মৃদুল, তোমার কাছে আমার আজকের প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের পাশাপাশি বিউপির প্রিপারেশন নেওয়া, ইজ দিস অ্যাকচুয়ালি আ গুড আইডিয়া? যেহেতু বিউপি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটিতেই আমরা জানি প্রিপারেশনটা একটু ভিন্ন হয়, প্লাস এমন কিছু সাবজেক্টের উপর থেকে কোয়েশ্চেন আসে যেগুলো বিজনেস স্টাডিজের স্টুডেন্টসরা অনেকদিন ধরে অ্যাভয়েড করে আসতেছে। তো ওভারঅল সবকিছু নিয়ে কি বলবে আর কি তোমার সিইউ নিয়েও, প্লাস হচ্ছে যেহেতু আমরা জানি সিইউ এর কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের বছর থেকে চেঞ্জ হয়েছে, তো বড় একটা চেঞ্জ, তো অনেকে মানা নিতে কষ্ট হয়। প্লাস বিউপি তো তুমি এক্সপিরিয়েন্সড অনেক, তো আই গেস তোমাকে এখন আমি বলা শুরু করে দিচ্ছি। ওকে, হ্যালো, এর আগে আমাকে কেউ একটু বলেন, মানে কি ক্লিয়ারলি অডিবল? হ্যাঁ, ঠিকভাবে শোনা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি মৃদুল। প্রবলেম হচ্ছে তাহিয়া আমার এত বড় একটা ডিসক্রিপশন দিল, এটা আমার একটু অ্যাশেমড লাগতেছে। আমি স্ট্র্যাটেজিক্যালি পড়ি নাই, খুব বেশি পড়াশোনা করি নাই, ঠিক আছে? সো whenever someone says যে আমি আসলে অনেক পড়াশোনা করছি, এটা আসলে মানে আমার শুনতে খারাপ লাগে। আমি এত পড়াশোনা করি নাই, কপালে ছিল, হয়ে গেছে। যেটা কোয়েশ্চেনটা ছিল তাহিয়া, যে বিউপির প্রিপারেশন নেওয়ার কোনো ভালো আইডিয়া কিনা, আমি বলবো বিউপির প্রিপারেশন নিয়ে অবশ্যই একটা ভালো আইডিয়া, সেটা বিউপির যেই ইউনিটের জন্য হোক না কেন। বিউপিতে সাধারণত সবচেয়ে যে ডিমান্ডেড যে ফ্যাকাল্টিটা, সেটা ধরে নেওয়া হয় ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এফবিএস কে। সেই এফবিএস এ আপনারা দেখবেন হচ্ছে বিজনেসের ছেলেরা, তারপর হচ্ছে সায়েন্সের ছেলেরা, আর্টসের ছেলেরা, সবাই পরীক্ষা দিচ্ছে, সবার জন্য সেটা ওপেন থাকে। জানার দরকার যে আসলে সবাই সেখানে এক্সামটা দিচ্ছে কি জন্য। সায়েন্সের যারা, তারা কেন বিজনেসের দিকে আকৃষ্ট হচ্ছে? কারণ বিউপি যে আপনার হচ্ছে রেপুটেশনটা বিল্ড করেছে কর্পোরেট ওয়ার্ল্ড এর মধ্যে, কর্পোরেট সোসাইটিতে বাংলাদেশে, সেটা হচ্ছে আপনার, আপনি ধরে নিতে পারেন যে বিউপি আগামী বেশ কয়েক বছরের মধ্যে বাংলাদেশের বেস্ট বিজনেস স্কুলগুলোর মধ্যে একটা হয়ে যাবে। কেন আমি মনে করি যে আসলে বিউপিতে আসলে সবারই এক্সামটা দেওয়া উচিত, কিংবা বিউপির সুযোগটা নেওয়া উচিত? দেখেন, বিউপির পরীক্ষাটা কিন্তু সবার আগে হয়, ঠিক আছে? যে কোনো পাবলিক ভার্সিটির পরীক্ষার আগেই বিউপির পরীক্ষাটা হয়। আমি যখন বিউপির পরীক্ষাটা দিয়েছিলাম, আমি বিউপির পরীক্ষা দেওয়ার পর, যেটা একটা ভালো ব্যাপার বিউপির, যে 2 দিন পরবর্তীতে রেজাল্ট দিয়ে দেয়, 2 দিনের মাথায় রেজাল্ট দিয়ে দেয়, সময় লাগে না। তো সেক্ষেত্রে আমার কিন্তু জানা ছিল যে আমার বিউপিতে চান্স হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের একটা সেরা পাবলিক ভার্সিটি গুলোর মধ্যে একটাতে আমার চান্স হয়ে গেছে। এরকম অবস্থায় আমি কিন্তু ঢাকা ভার্সিটির জন্য যখন এক্সামটা দিয়েছিলাম, তখন কিন্তু আমি অনেক নির্ভর ছিলাম। তো প্রথম কথা আমার যেটা মনে হয় যে বিউপির এক্সামটা দেওয়া উচিত, কেননা এর মাধ্যমে আপনি যদি চান্সটা নিশ্চিত করতে পারেন, আপনার পরবর্তী এক্সাম গুলোর জন্য আপনি খুবই নির্ভর থাকবেন, যেটা আপনাকে একটা ভালো এক্সাম দিতে হেল্প করবে আমি মনে করি। সেকেন্ড যেটা বিউপির ব্যাপারে যেটা খুব বেশি ভালো আমি মনে করি, সেটা হচ্ছে যে দেখেন, বিউপিতে যেই সাবজেক্ট গুলো নিয়ে পরীক্ষাগুলো হয়, ইংলিশ, ম্যাথ এবং জিকে, আপনাদের বোঝা দরকার যে বিউপির ইংলিশটার প্রিপারেশন যদি কেউ নেয়, সেটা হচ্ছে অনেকটাই ঢাকা ভার্সিটির আইবি এর প্রিপারেশনের সাথে সিমিলার। শৈলী যেরকমটা বলছিল যে আইবি এর প্রিপারেশনে যেরকমটা থাকে, বিউপির ইংলিশের যদি প্রিপারেশন আপনি নেন, আপনার আলাদাভাবে আর কোনো ভার্সিটির কোনো ফ্যাকাল্টির ইংলিশের জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। কারণ বিউপির যে ইংলিশ, সেটা আপনার প্রায় 90% ইংলিশ সব ইউনিটের জন্য কভার করে দেবে। অর্থাৎ বিউপির ইংলিশ যদি কেউ আসলে প্রিপারেশন নেয়, তাহলে তার জন্য অন্য সবগুলো ক্র্যাক করা খুব বেশি ইজি হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনার ইংলিশের জন্য আলাদা শুধু যেটা পড়া লাগে ঢাকা ভার্সিটিতে, সেটা হচ্ছে আপনার প্রভার বা ট্রান্সলেশন। এই জিনিসটা বিউপিতে থাকে না, সেটা একটু আলাদা করে পড়া লাগে। তাই বিউপির প্রশ্ন প্যাটার্নটা যেহেতু আসলে অনেক বেশি অ্যাডভান্স, আমি মনে করি এই প্রিপারেশনটা সবার নেওয়া উচিত। তাহলে আপনারা অন্য সকল ভার্সিটির অন্য সকল ইউনিটে একটা এজ পাবেন। এটা সেকেন্ড আমি যেটা মনে করি, সেটা হচ্ছে
ওই যেটা বললাম একটু আগে যে আপনাদের 2 দিন পরবর্তীতে রেজাল্টটা পেয়ে যাবেন। দেখেন আমার ঢাকা ভার্সিটির রেজাল্টের জন্য আমার 1-1.5 মাসের মতো ওয়েট করতে হয়েছে। চট্টগ্রামের রেজাল্টের জন্য মোটামুটি সেম রকম। চট্টগ্রামের পরীক্ষাটা যখন আমি দিই, চট্টগ্রামের পরীক্ষাটা প্রথমে এটা বলা দরকার যে চট্টগ্রাম কিন্তু আমাদের মানে আমার মেইন প্রিপারেশন ছিল না। আমার চিন্তা কখনোই ছিল না যে আমি চট্টগ্রামে যাবো, তবে আমার এরকম একটা চিন্তা ছিল যে অন্তত একটা পাবলিক ইউনিভার্সিটির সিট সিকিউর করতে হবে, সেই চিন্তা থেকে চট্টগ্রামের পরীক্ষাটা দেয়া। এমনিতে ঢাকা বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না আমার। চট্টগ্রামের রেজাল্টটা পাওয়ার পরও মানে রেজাল্টটা আমি যে এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পর রেজাল্ট যে দিবে আমি কিন্তু এটা ভুলে গেছিলাম। রেজাল্ট যেদিন দিছে আমি ওদিনও জানতাম না রেজাল্ট দিবে, আমার এক বন্ধু আমাকে জানাইছে। বিউপির যে ভালো ব্যাপারটা সেটা হচ্ছে আপনি জানেন আপনার রেজাল্টটা আপনি 2 দিনের মাথায় পেয়ে যাবেন, তাই আপনার ওই দোটানার মধ্যে থাকতে হবে না যে আপনি চান্স পাবেন নাকি পাবেন না, আপনি আরো প্রিপারেশন নিবেন নাকি নিবেন না। আমার এরকম অনেক বন্ধু আছে যারা আপনার বিউপির রেজাল্টের পর, বিউপিতে ভালো সাবজেক্ট পাওয়ার পর তারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষাই দেয় নাই, কারণ তারা মনে করছে তাদের যে পার্সোনালিটি, তাদের যে গোলস, সেগুলোর সাথে বিউপি বেশি অ্যালাইন করে, তাই তারা হচ্ছে তাদের ভার্সিটি হিসেবে বিউপি কেই চুজ করেছে। তো অবশ্যই এটা আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে, কারণ আপনি ক্লাস সবচেয়ে আগে শুরু করবেন, আপনি রেজাল্ট সবচেয়ে আগে পাবেন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট সবচেয়ে আগে করবেন। যেমন অ্যাজ অফ দিস পয়েন্ট আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি, অলরেডি আজকে ঢাকা ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ছিল। আমার ওরিয়েন্টেশনটা আরো কয়েকদিন পরে হবে, কালকে থেকে হয়তো আমার ক্লাস। বিউপির অলরেডি এর মধ্যে একটা সেমিস্টার শেষ, মানে আপনারা বুঝতে পারতেছেন ওরা অলরেডি আমাদের থেকে কতটা সময় আগে গ্রাজুয়েট করবে। তো আমি অবশ্যই মনে করি যে বিউপির এই জিনিসগুলো অনেক বেশি ভালো, এবং বিউপিতে অবশ্যই আপনাদের হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করে এক্সামটা দেওয়া উচিত। এখন আসি যে তাহিয়া জিজ্ঞেস করলো যে ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন, সেখানে প্রিপারেশনটার মধ্যে একটা ভিন্নতা আছে, সেই ক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে নেওয়া যাইতে পারে। প্রিপারেশন নিয়ে আসলে আমার মনে হয় না আমার নতুন করে খুব কিছু বলা দরকার, কারণ শৈলী যে ব্যাপারটা বলে গেল, শৈলী যেহেতু JUIBA তে সেকেন্ড ছিল, বিউপির প্রিপারেশন অনেকটাই আপনার ঢাকা ভার্সিটির IBA কিংবা জাহাঙ্গীরনগর IBA এগুলোর সাথে মিলে যাবে। 3টা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ইংলিশ অ্যান্সার করতে হয়, ম্যাথ অ্যান্সার করতে হয় এবং জেনারেল নলেজ অ্যান্সার করতে হয়। ইংলিশ প্রিপারেশনটা আসলে সব ভার্সিটির সব ফ্যাকাল্টির জন্যই ম্যান্ডেটরি ভাবে নেওয়া লাগে, তাই আপনারা যদি বিউপির ইংলিশটা নেন, বিউপির ইংলিশে মেইনলি যেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, তারপরে হচ্ছে ফিল ইন দা গ্যাপস, তারপরে আপনার হচ্ছে এরকম ভোকাবুলারি রিলেটেড অনেক রিডিং কম্প্রিহেনশন, এই জিনিসগুলো আসে। তো আপনারা যদি এগুলোর প্রিপারেশন একটু ভালো করে নেন এবং ভোকাবুলারির উপর আপনার দক্ষতা খুব বেশি থাকে, তাহলে আপনি অবশ্যই অন্য সব জায়গায় একটা পাবেন। ম্যাথ নিয়ে যেটা বলতে হয়, দেখেন ম্যাথ আসলে আমরা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট যারা, তারা কিন্তু ম্যাথটা আসলে পড়ি না। 9-10 হয়তো অনেকের জেনারেল ম্যাথ থাকে, আর HSC-তে কিন্তু কারো ম্যাথটা থাকে না। সেই ক্ষেত্রে আপনারা ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নিতে পারেন, বা সেইটা খুব বেশি সমস্যা হয়ে যায় কিনা? সমস্যা হয় না আসলে, কারণ অ্যাডমিশন টাইমে পর্যাপ্ত সময় পাওয়া যায় ম্যাথের প্রিপারেশন কভার করার জন্য। আপনাদের কাছে মনে হতে পারে যে ম্যাথের অনেক কিছু তো আমরা 2 বছর করি নাই, আমরা জানি না, আমরা পারবো না, এই ভয়টা পেতে পারেন। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, ম্যাথের কিছু টপিক থাকে যে টপিকে আসলে বিজনেস স্টাডিজ এর স্টুডেন্টরা শুরু থেকেই ভালো করে। যেমন মেন্টরস এর যে ম্যাথের কোয়েশ্চেন ব্যাংকটা, সেখানে বেশ কয়েকটা কনসেপ্ট থাকে, অনেকগুলো কনসেপ্ট, মনে হয় 15-20টার মতো কনসেপ্ট, 15-20টা আলাদা আলাদা কনসেপ্ট থেকে কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে, যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এর মধ্যে আমি যেটা দেখছি, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে প্রফিট লস, ইন্টারেস্ট, এই যে কোয়েশ্চেন গুলা এই কনসেপ্ট থেকে, এই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন গুলা কিন্তু হচ্ছে বিজনেসের স্টুডেন্টরা বেশ ভালো পারে। বিজনেসের স্টুডেন্টদের জন্য সমস্যাটা হয়, ধরেন স্পিড, ডিস্টেন্স, টাইম, এরকম একটা কনসেপ্ট থাকে। একটা নৌকার গতিবেগ কত, কিংবা 2টা ট্রেন হচ্ছে এভাবে মুখোমুখি আসতেছে, কোন পয়েন্টে গিয়ে হচ্ছে 2টা ট্রেন একে অপরকে পার করে যাবে, এরকম কিছু কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন গুলো আমার কাছে ব্যক্তিগতভাবে টাফ মনে হতো। আমি আমার বিজনেসের যত ফ্রেন্ডদের সাথে কথা বলছি, ওদের কাছেও এটা একটু টাফ লাগতো। টাফ লাগার মানে এই না যে এটা আপনাদের আসলে মানে আয়ত্ত করতে খুব বেশি কঠিন হয়ে যাবে। যেটা আপনাদের করা দরকার সেটা হচ্ছে ম্যাথ গুলো আপনাদের বুঝে বুঝে করার দরকার। আপনারা হচ্ছে একটা ম্যাথ একদিন করলেন, এরপরে হচ্ছে আপনারা একটা কনসেপ্ট ভালো মতো শেষ করলেন। আপনার কখনোই কিন্তু গোল এটা হওয়া উচিত না যে আমি পুরোটা শেষ করবো। আপনার বোঝা উচিত যে ম্যাথটা কিভাবে হচ্ছে, পিছনের কনসেপ্টটা কি, সেই ম্যাথটাকে আপনি কয়েকবার দেখলেন। এরপরে হচ্ছে আপনি যদি স্টিল না বুঝেন, শৈলী যেরকমটা বললো, আপনি হচ্ছে আরো সহজ কোন একটা অপশন দেখেন। আপনি জয়কলির ম্যাথ বলেন, কিংবা হচ্ছে আপনি প্যারাগনের যে ম্যাথ বই, কিংবা সাইফুসের ম্যাথ বই, এগুলো দেখতে পারেন। এগুলো একটু বিগিনার ফ্রেন্ডলি। এগুলো করার পর মেন্টরস এর কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে পারেন। যেরকম মেন্টরস এর কোয়েশ্চেন ব্যাংক থেকে আরো কিছু জিনিস থাকে, ওয়ার্ক প্রবলেমস। এখন ওয়ার্ক প্রবলেমস জিনিসটা কি? আমি যে কথাটা বললাম, অনেকে হয়তো বুঝতেছেন না যে ওয়ার্ক প্রবলেমস মানে কি। ওয়ার্ক প্রবলেমস মানে আসলে ঐকিক নিয়মের মতো, আর কিছু না।
যেমন 10 জন শ্রমিক এই কাজটা এত দিনে করে, একজন কত দিনে করবে, 70 জন কত দিনে করবে, এরকম কিছু প্রশ্ন থাকে, কত ঘন্টায় করবে এরকম। অনলি প্রবলেম ইজ যে আপনাদের কিন্তু এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক বেশি ফাস্ট হওয়া লাগবে। আর বিউপিতে আমরা যেরকমটা জানি আপনি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, পুরোটাই কিন্তু আপনার খাতার মধ্যে করতে হবে। তো সেই ক্ষেত্রে ম্যাথে ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিসটা করে দেখবেন, হোপফুলি আপনাদের প্রিপারেশনটা এটা দিয়ে কভার হয়ে যাবে। জিকে যেরকমটা বলা হলো, জিকে যদি আমি আমার বারের কথা বলি, জিকে আসলে খুব ওরকম কঠিন কিছু আসে নাই। আমার যেই দুইটা জিকে মনে পড়ে, একটা ছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর সূচক 9 কোনটি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচক 9 কোনটি, এরকম একটা কোশ্চেন ছিল। এটার কতগুলো অপশন দেওয়া ছিল, বার্থ রেট, তারপরে হচ্ছে এডুকেশন, হাবিজাবি কিছু একটা। তো এগুলা তো খুবই বেসিক কোয়েশ্চেন, এগুলা মোটামুটি জিকের প্রিপারেশন জানা নেই সবারই জানা থাকে। আর হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে সম্ভবত একটা কোয়েশ্চেন ছিল। আর বাকি যা ছিল আমার যতদূর মনে পড়ে মোটামুটি কারেন্ট টাইমস এরই ছিল। তো আপনার ওই 10 মার্কের জিকের জন্য, ইউপিতে যেই 10 মার্কের জিকে আসবে সেটার জন্য আমি মনে করি না যে কারো 2 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার। এক্সামের আগে ওই যে জোবার্স ক্যাপসুল গুলো বের হয় সেগুলো একটু দেখে নেবেন, হালকা পাতলা লিবারেশন ওয়ার রিলেটেড, তারপরে হচ্ছে সশস্ত্র বাহিনীর একটা প্রতিষ্ঠান যেহেতু বিউপি, তাই সশস্ত্র বাহিনীর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, হোপফুলি বিউপির জিকেতে আপনারা আটকাবেন না। এটাই। আচ্ছা, ধন্যবাদ মৃদুলকে। আচ্ছা, বিউপি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে আমি মৃদুলকে একটু কোশ্চেন করব। বিউপি আর চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে মেজর ডিফারেন্সটা তাহলে কি? প্রিপারেশনের মধ্যে কি কোনো ভিন্নতা আছে? আর হচ্ছে যে এই একটা প্রিপারেশনের মধ্যে কি দুইটা কি কমপ্লিট হবে কিনা? আচ্ছা, চট্টগ্রামের এই প্রিপারেশনটা নিয়ে আপনারা অনেকেই আসলে অনেক প্রকার কথা হয়তো শুনে থাকবেন। চট্টগ্রামের যেহেতু প্রশ্নপত্রটা আমাদের ব্যাচ থেকে চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা নিয়ে একটা কোশ্চেন থাকাটা স্বাভাবিক। প্রথম যে মেজর ডিফারেন্স সেটা হচ্ছে, আগে বলিনি চট্টগ্রামের পরীক্ষায় কি কি থাকে। চট্টগ্রামের পরীক্ষায় আপনাকে ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল এবিলিটি, এই 3টা সাবজেক্ট আপনার হচ্ছে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে বিউপিতে আপনাকে অ্যান্সার করতে হবে ইংলিশ, ম্যাথ এবং জিকে। যেহেতু বিউপিতে আপনার জিকে এবং আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, সেক্ষেত্রে আপনাদের অ্যানালিটিক্যাল এবিলিটি যেটা, এটা একটু আলাদাভাবে পড়তে হবে। এটা হচ্ছে প্রথম পার্থক্য, যে আপনাদের একটা টোটাল সাবজেক্ট আলাদা হবে। বিউপিতে আপনার জিকে তে 10 মার্ক থাকবে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনার জিকে না থেকে আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে, সেখানে হচ্ছে 30 মার্ক থাকবে। 15টা কোয়েশ্চেন, 2 মার্ক করে এক একটা, 30 মার্ক থাকে। এটা হচ্ছে মেজর একটা ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আপনার বিউপিতে আপনাদের যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এটার যে সিট সংখ্যা, এফবিএস এ 600টা সিট সবার জন্য ওপেন থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ডেজিগনেটেড সিট সংখ্যা থাকে, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য কয়টা সিট থাকবে এফবিএস এ, যারা বিজনেস এর স্টুডেন্ট তাদের জন্য কয়টা থাকবে, আর্টস এর জন্য তাদের জন্য কয়টা থাকবে। যেটা আমার জানা আছে সেটা হচ্ছে আপনাদের বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট যারা, তাদের জন্য চট্টগ্রামের সি ইউনিট, সেটাতে সিট সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু সিট সংখ্যা অ্যালোকেটেড করা দেওয়া আছে, আপনারা এখান থেকে একটা সুবিধা পাবেন। আরেকটা জিনিস যেটা, সবার জন্য কিন্তু কোয়েশ্চেন পেপারটা সেম থাকবে। মেজর ডিফারেন্স হিসেবে আরেকটা যেটা বলতে হয়, বিউপিতে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনারা ম্যাথ করার জন্য ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবেন। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, বিউপির এক্সামে আপনার ক্যালকুলেটর না থাকাটা, এটার কারণে আপনার একটা সুবিধা হয়, আপনি হচ্ছে ম্যাথ গুলো কিন্তু অনেক দ্রুত সময় রাফ করতে শিখে যান, আপনার কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নেওয়া লাগে না। সেটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি হেল্প করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট যেটা, সেটা যে ক্যালকুলেটর নেওয়া যায় আমি এটাই জানতাম না, আমি ক্যালকুলেটর ছাড়াই এক্সাম হলে চলে গেছিলাম। তো লাকিলি আমার ক্যালকুলেটর লাগে নাই। ম্যাথে যে 15টা প্রশ্ন ছিল, 15টা প্রশ্ন 15টা আমি আসলে ক্যালকুলেটর ছাড়াই করতে পারছিলাম। কারণ মেজর ডিফারেন্স হিসেবে এটা বলা লাগে যে বিউপির ম্যাথের যে স্ট্যান্ডার্ড, চট্টগ্রাম ভার্সিটির ম্যাথের স্ট্যান্ডার্ডটা সেম না। বিউপির ম্যাথের স্ট্যান্ডার্ডের থেকে চট্টগ্রাম সি ইউনিটের ম্যাথের স্ট্যান্ডার্ডটা বেশ খানিকটা নিচে, মানে সহজ। এখন সহজ কেন, আমার এটা নিয়ে পার্সোনাল একটা থিওরি আছে, আমি মনে করি এটাও আপনাদের সাথে শেয়ার করা দরকার। দেখেন, বিউপিতে যেহেতু আসলে 600টা সিট সবার জন্য ওপেন, সেই ক্ষেত্রে সবাইকে একটা সমান অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আপনার কিন্তু হচ্ছে
কোশ্চেনটার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। সায়েন্সের জন্য যারা দিবে, আর্টসের দিবে, কমার্সের দিবে, সবার জন্য একটা স্ট্যান্ডার্ড থাকে। বাট চট্টগ্রামের যেটা হয়, চট্টগ্রামে কিন্তু আপনার বিজনেসের থেকে ডেজিগনেটেড সিট সংখ্যা থাকবে, তাই ওরা ভাবে, ওদের এটা মাথায় আসে যে বিজনেসের স্টুডেন্টদের কিন্তু ওরা যাতে অ্যান্সার করতে পারে এরকম করে আমার কোশ্চেনটা বানাইতে হবে। আর এটা তো স্বাভাবিক যে সায়েন্সের যারা আসলে ম্যাথটা করে আসছে এই 2 বছর 4 বছর, তারা ম্যাথটা বিজনেসের স্টুডেন্টদের থেকে একটু ভালো পারবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটাতে কমার্সের স্টুডেন্টদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য চট্টগ্রামে যেটা করা হয় সেটা হচ্ছে ম্যাথের কোশ্চেনটা একটু সহজ করে করা হয়। তবে এইটা আমি আসলে খুব বেশি জোর দিয়ে বলবো না যে খুব বেশি সহজ করা হবে, কারণ আমাদের বারটা আসলে পরীক্ষাটা প্রথমবারের মতো ছিল। এবার আসলে পরীক্ষাটা একটু টাফ করলে হতেও পারে, এরকম ধরা যায়, হলে হতেও পারে। তবে মেজর ডিফারেন্স হচ্ছে হ্যাঁ, ইউপির থেকে চট্টগ্রামের কোশ্চেন গুলো আসলেই একটু ইজি। এটা আমার মনে হয় যে এটা একটু নোট করা দরকার। আপনাদের বিউপির প্রিপারেশন যদি নেন, আপনাদের চট্টগ্রামের প্রিপারেশন হয়ে যাবে, কিন্তু আপনারা যদি চট্টগ্রামের প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনাদের বিউপির প্রিপারেশন হবে। এটা হচ্ছে কথা। চট্টগ্রামের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল এবিলিটি যেটা, এখানে আপনাদের আসলে কোশ্চেন গুলো খুব বেশি কঠিন করা হয় না। কোশ্চেন এরকম থাকে, ধরেন রহিম অমুক সময় অমুক জায়গায় গেল, তার যাইতে এতক্ষণ লাগলো, আসতে এতক্ষণ লাগলো, কয়টা বাজে, ঘড়ির কাটায় কয়টা বাজে, এরকম কিছু কোশ্চেন থাকে। সেক্ষেত্রে আপনারা বাজারে অ্যাভেলেবেল যে কোনো আইকিউ বুকের সহায়তা নিতে পারেন। এছাড়া মেজর ডিফারেন্স আমি নোট করে রাখছি, আমি একটু চেক করি মেজর ডিফারেন্স কি আছে এছাড়া। সেটা হচ্ছে হ্যাঁ, একটা বেশ বড় ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার বিউপিতে আমরা যেরকমটা জানি ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে আমাদের জিপিএ এর উপর কিন্তু একটা মার্ক থাকে। এসএসসি তে, এইচএসসি তে আমাদের জিপিএ যত থাকে ততকে 2 দিয়ে গুণ করা হয়, এরকম একটা মার্ক থাকে। যেমন ঢাকা এবং চট্টগ্রামের কথা যদি আমি বলি, এই দুটা বিশ্ববিদ্যালয়ে আপনার জিপিএ এর উপর মার্কটা যেভাবে কাউন্ট করা হবে, আপনি যদি ধরেন এসএসসি তে 5 পান, জিপিএ 5, এবং এইচএসসি তেও জিপিএ 5 পান, তাহলে 5 ইন্টু 2 মানে এসএসসি ইন্টু 5 ইন্টু 2, আর এইচএসসি 5 ইন্টু 2, তাহলে 10 টোটাল মার্ক 20 থাকবে। আপনি যদি ধরেন 4 পয়েন্ট পান, এসএসসি তে 4 পয়েন্ট এবং এইচএসসি তে 5, তাহলে আপনার এইচএসসি 5 ইন্টু 2 10, আর এসএসসি 4 ইন্টু 2 8, তাহলে আপনি 20 এর মধ্যে 18 পাবেন। এরকম একটা নিয়ম মেনটেন করা হয়। বিউপিতে এরকম কিছু নাই। বিউপিতে আসলে আপনি জিপিএ কত ছিল আপনার এসএসসি এবং এইচএসসি তে, আপনার জিপিএ একদমই ম্যাটার করবে না। যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে আপনাদের এক্সামের মার্ক ম্যাটার করবে। যেমন আমাদের বার থেকে এরকম একটা জিনিস শুরু হয়েছিল যে বিউপিতে আপনার এসএসসি এবং এইচএসসি এর মার্ক কত, সেটার টোটাল মার্কটার উপর বেস করে একটা জটিল হিসাব নিকাশ করে সবাইকে একটা মার্ক দেওয়া লাগতো। সেটার হিসাব নিকাশটা আসলে আপনারা সার্কুলার দেখার আগে ক্লিয়ার হতে পারবেন না, কিন্তু এটা বলা যায় যে আমাদের বারের মতো যদি আসলে সার্কুলারটা ফলো করে, তাহলে আপনাদের এসএসসি এবং এইচএসসি এর মার্কটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। মানে যার এসএসসি এবং এইচএসসি এই দুইটার মার্ক যার যত বেশি, সে কিন্তু তত অ্যাডভান্টেজ পাবে। আমি যদি একটা ঘটনা রিকল করি, যেমন আমার যে মার্ক এবং আমার আরেকটা বন্ধুর যে মার্ক, আমরা হিসাব করে নিয়েছিলাম, আমার সেই বন্ধুটার যদি বিউপিতে চান্স পাওয়া লাগতো, তাহলে কিন্তু তার এক্সামে আমার থেকে 2 মার্ক বেশি পাওয়া লাগতো, কারণ তার এসএসসি এবং এইচএসসি এর মোট মার্ক আমার থেকে অনেক কম ছিল। তো বিউপি এরকম একটা নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করেছিল লাস্ট বার, এবার করে কিনা এটা দেখতে হবে অবশ্যই। যদিও এখানে মার্কটা ম্যাটার করে আপনাদের এসএসসি এবং এইচএসসি, তবুও আমি বলবো যে কারোর যদি এসএসসি এবং এইচএসসি এর মার্কটা কমও থাকে, আপনারা এটা নিয়ে প্যারা নিয়ে না, খুব বেশি ভাবার দরকার নাই। স্টিল আমি বলবো এক্সামটা দেওয়া উচিত, সবার দেওয়া উচিত, কারণ যেটা হয় এতে আপনার জড়তাটা কেটে যাবে। আরেকটা যে জিনিসটা হয়, আপনার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে এই সি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু ভাইভা হয় না, ঠিক আছে? ভাইভা শুধু জাহাঙ্গীরনগরের আই দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই দিয়ে, এই দুইটাতে হয়। বিউপিতে আমাদের ব্যাচের আগ পর্যন্ত, মানে গত ব্যাচের আগ পর্যন্ত ভাইভা হতো, মানে আপনি রিটেন এক্সাম দিবেন, সেখানে পাস করা লাগবে, রিটেন এক্সামের পর আপনার একটা ভাইভা ফেস করা লাগবে, সেই ভাইভাটাতেও পাস করা লাগবে। ভাইভায় যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না। আমাদের বার ফরচুনেটলি ভাইভাটা ছিল না, অর্থাৎ কেউ যদি আসলে আপনার রিটেন এক্সামে পাস করে, সেই কিন্তু বিউপিতে চান্সটা পেয়েছিল। তো এটাও কিন্তু দেখা লাগবে এবার যে আসলে আপনার সার্কুলারে কি থাকে, সার্কুলারে কি ভাইভা থাকবে নাকি থাকবে না, এরকম অনেক কিছু সার্কুলার পাওয়ার পরে ক্লিয়ার হওয়া যাবে। কিন্তু মেজর ডিফারেন্স যদি বলি বিউপি এবং চট্টগ্রামের মধ্যে, সেটা হচ্ছে প্রথম, বিউপিতে সিট ওপেন ফর অল থাকে, চট্টগ্রামে আসলে আপনার ব্যাকগ্রাউন্ড ভাগ করে দেওয়া থাকে সিট সংখ্যার জন্য। বিউপিতে ক্যালকুলেটর অ্যালাউড না, চট্টগ্রামে ক্যালকুলেটর অ্যালাউড। আর আরেকটা যেটা হচ্ছে বিউপিতে কোশ্চেন একটু টাফ আসবে, চট্টগ্রামের তুলনায় বিউপিতে টাফ আসবে, এটা ধরে নেওয়া যায়। এটাই মোটামুটি মেজর ডিফারেন্স। ধন্যবাদ মৃদুলকে। আই গেস বিউপি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে যাদের যত ধরনের কোশ্চেন করার
দরকার ছিল এবং যতগুলো কোশ্চেন ছিল সবগুলো হচ্ছে যে ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যেহেতু বিউপির টপিকে আছি তাই আমরা একটু আবারও হচ্ছে যে আমাদের নিশাদের কাছে ফিরে যাব। নিশাদ হচ্ছে যে বিউপি হচ্ছে যে F-SSS এ চান্স পেয়েছিল, তাই আমার নিশাদের কাছে প্রশ্নটা থাকবে যে আমরা তো নরমালি হচ্ছে যে আমরা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে আমরা নরমালি হচ্ছে যে FBS এর জন্য প্রিপারেশন নেই, তো FASS বা হচ্ছে যে F-SSS এর প্রিপারেশন নেওয়া কি উচিত হবে কিনা, বা এটা হচ্ছে যে কোন ধরনের সমস্যা হচ্ছে যে জুনিয়ররা এই F-SSS বা FASS এর জন্য প্রিপারেশন নিতে গেলে ফেস করতে পারে, তা যদি শেয়ার করতাম। নিশা। ফার্স্টে আমি একটু সবাইকে বলে নিই, আমি হচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলি, স্পিডে কথা বলি, এটা আমি জানি। আমি হচ্ছে একটু আস্তে কথা বলতে পারি না, আর তারপর হচ্ছে আমি একটু বেশি কথা বলি। ওই জন্য বলি হচ্ছে বিউপির যে ব্যাপারটা, FBS অর F-SSS FASS আমরা যেটাই বলি, আমি হচ্ছে কমার্স স্টুডেন্ট হয়েও FBS এর প্রিপারেশন নেই নাই। কজ আমি হচ্ছে যেহেতু ঢাবির আইবি এর প্রিপারেশন আমি নেই নাই, আমার শুরু থেকে টার্গেট ছিল না আমি আইবিএ তে পড়বো। তো আমার হচ্ছে একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি যেহেতু আইবি এর প্রিপারেশন নেই নাই, সেজন্য আমি কোথাও জন্যই ম্যাথ করবো না, কারণ আইবি প্রিপারেশন নিতে হলে আমাকে ম্যাথ করতে হবে। তো আমি যেহেতু আইবির প্রিপারেশনটা নিতেছি না, আমি তাহলে আমি অন্যগুলোর জন্য কেন ম্যাথ করবো? আমি ম্যাথ করলে আইবির প্রিপারেশনে নিতাম। আমার কথাটা ছিল, মানে আমার থিওরিটা ছিল এরকম, যেহেতু আমি ম্যাথ করতেছি না তার মানে অন্য কোনো ইউনিভার্সিটির জন্য আমি ম্যাথের প্রিপারেশন নেবো না। ইভেন ম্যাথ যদি থাকে ওই ইউনিটে যদি ম্যাথ ছাড়া এক্সাম দেওয়া যায় প্রিপারেশন ছাড়া, তাহলেই দেবো, যেটা আমি জেবিতে করছিলাম। বাট বিউপিতে আমি দেই নাই, কারণ বিউপির ম্যাথগুলো হচ্ছে ইংলিশে থাকে, তো ওটার জন্য আমার একদমই প্রিপারেশন ছিল না। তো FBS এর টপিকে আমি না যাই, আমি হচ্ছে F-SSS যেটা ওটাতে এক্সাম দিয়েছিলাম, অ্যান্ড ওটাতে আমার পজিশন ছিল হচ্ছে 109তম। বিউপির F-SSS এর এক্সামটা ছিল পুরোপুরি হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়া বলা চলে। কারণ হচ্ছে 19 তারিখে আমার এক্সাম ছিল, 18 তারিখ রাতেও দেখা গেছে যে ফ্রেন্ডদের সাথে রাত 2টা 2:30 পর্যন্ত চ্যাটিং করে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সাম দিতে চলে গেছি, এরকম। মানে প্রিপারেশন নেই নাই বললেই চলে, কারণ বিউপির প্রিপারেশনটা নিয়ে আসলে আমার বিউপিতে পড়ার ইচ্ছাই ছিল না। মানে আমার কথাটা ছিল এরকম যে হচ্ছে আমি বিবিতে পড়বো না, তো আমার হচ্ছে চান্স পাইলেও সমস্যা নাই, না পাইলেও সমস্যা নাই। চান্স পাইলে খুশি, হ্যাঁ কনফিডেন্স বাড়বে, সামনে ঢাবির এক্সাম আছে। আর চান্স না পাইলে হ্যাঁ একটু আপসেট লাগবে, হইতেছে না, প্রিপারেশন খারাপ, এরকম ভাববো। বাট প্রিপারেশন আসলে নেই নেই একদমই। ঢাবির জন্য যে ইউনিটের প্রিপারেশনটা নিয়েছিলাম, ওইখান থেকে জিকে গুলো যে পড়ছিলাম ওগুলাই আসলে পড়া ছিল। ওটাই জাস্ট হচ্ছে জিকে গুলো ওরা ইংলিশে দেয়, তো ওটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এটা। আর বাংলা ইংলিশ হচ্ছে মানে ঢাবির প্রিপারেশন চলতেছিল, ওই প্রিপারেশনের মাঝেই হচ্ছে ইয়া বিউবির এক্সাম এক্সাম চলে আসে। তো ওই মাঝের প্রিপারেশনে আর কি পুরোপুরি তার প্রিপারেশন নেওয়া হয় নাই, ওইভাবেই একদম ওই মানে কোনো প্রিপারেশন ছাড়াই হচ্ছে বিউপির এক্সাম দিতে চলে যায়। আর বিউপির এক্সামে হচ্ছে একদম প্রথম এক্সাম ছিল অ্যাডমিশন এক্সাম, বিউপি তো সবার আগে এক্সাম নেয়। তো বিউপির এক্সামে কোনো মানে এরকম একটা ছিল যে আসলে চান্স না পেলেও সমস্যা নাই, তাও কেন জানি হচ্ছে এমসিকিউ যখন ভরাট করতে গেছিলাম, মানে প্রথম এক্সাম তো মানে নার্ভাসনেসের কারণে দেখি হাত কাঁপতেছে আর কি। তো আমাদের সময় হচ্ছে বিউপির এর আগের বছরের যে জিকে কোশ্চেন গুলা বা আগের বছরের F-SSS এর যে কোশ্চেন গুলা, ওটা যদি পুরো তোমরা দেখো, মানে জুনিয়র যারা আছে ওরা দেখবে হচ্ছে যে আগের বছরের কোশ্চেন গুলো খুবই সহজ ছিল। লাইক 22-23 সেশন, 21-22 সেশনের জিকে কোশ্চেন দেখলে মনে হয় যে 40টা জিকের মধ্যে 35টা জিকে এক টানে পারা যায়। হ্যাঁ আমি 35টাই বলতেছি, 35টা জিকে এক টানে পারা যায়, মানে খুবই সহজ বেসিক যেগুলো আসে। বাট আমাদের সময় কেন কোশ্চেন এরকম করছিল আমি জানি না, আসলে হয়তো আমাদের ভাইবা নেয় না এই জন্য হয়তো কোশ্চেনটা এরকম করছিল। আমাদের সময় হচ্ছে মানে পুরো কোশ্চেনটাই কঠিন ছিল। কঠিন ছিল বলতে বাংলা সেশনটাও কঠিন ছিল, ইংলিশও হচ্ছে কিছু এরকম ওয়ার্ড দিছিল যেগুলো আমার মনে হয় যে আমি কখনো পড়ি নাই, এরকম টাইপ ওয়ার্ড দিছিল F-SSS এ। আর জিকে কি বলবো, জিকে তো হচ্ছে অনেক প্রশ্ন আমি বুঝি নাই, যেটা আসলে আমার মনে হয় আমি কখনো দেখি নাই এই প্রশ্নগুলো, এরকম প্রশ্নও আসছে। তো তবুও আমি হচ্ছে যতটা হয়েছে অতটা দিয়ে কভার করে আসছে। আর বিউপিতে হচ্ছে মাইনাস মার্কিং ছিল, মানে নেগেটিভ মার্কিং যেটা, ওটাতে 0.20 আর 0.25 এরকম কিছু ছিল। তো আমি মনে হয় খুব সম্ভবত 80টার উপরেই ভরাট করছিলাম। আর আমি অনেকগুলো হচ্ছে পারা প্রশ্ন ভুল করে ফেলছিলাম, কারণ একদম প্রথম এক্সাম যেহেতু নার্ভাসনেসের কারণে ওটা ভুল করে ফেলি। তো এখন যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট হয়েও বা আর্টসের স্টুডেন্ট যারাই বিউপির প্রিপারেশন নিবে আর কি, মানে স্পেশালি কমার্সের স্টুডেন্টদের কথাই যদি বলি, তাহলে হচ্ছে FBS এর এক্সাম, FBS এর এক্সামের প্রিপারেশন তো তারা নেবে। তো FBS এর প্রিপারেশন যেটা নেয় না, ওই জিকেটা আসলে ওই F-SSS এর জিকে একই বলা চলে। কারণ ওই FBS হয় জিকে আসে হচ্ছে 10টা, আর F-SSS এ বেশি আসে 40টা। তো ওই একই প্রিপারেশনে না কভার হয়ে যাবে আসলে। যদি হয় আসলে ওই প্রিপারেশনেই হবে, নাইলে অন্য প্রিপারেশনে হবেই না। কারণ বিপি হচ্ছে দিলে তোমাকে এরকম টাইপ কিছু কোয়েশ্চেন দেবে যেটা তুমি প্রিপারেশন নিলে আসলে নিলেও পারবা না, না নিলেও পারবা না, এরকম টাইপ। আর যেগুলো দিবে ওগুলো আসলে তুমি প্রিপারেশন কম নিলেও পারবা, যেটা আমি বুঝছি আর কি, আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স এইটা। তো FBS এর জন্য আমরা যেভাবে প্রিপারেশনটা নেবো, জিকে প্রিপারেশনটা, ওটাই আরেকটু ভালোভাবে আরেকটা কয়েকটা টপিক একটু বেশি পড়ে আর রিসেন্টের উপর একটু বেশি ফোকাস দিলে আমার মনে হয় বিপির F-SSS মানে খুব সহজেই আসলে হয়ে যায়, আসলে ক্র্যাক করা সম্ভব। তো এই নিয়ে এই আসলে আমার এক্সপিরিয়েন্স, কারণ বিপি তো আমার আসলে প্রিপারেশন ছিল না, এই জন্য ওইরকম ভাবে বলতে পারলাম না।
আচ্ছা, একজনের একটা কোশ্চেন ছিল, নিশাদ ভাই আপনি বললেন আপনি ম্যাথ করেন নাই, তাহলে যে ই ইউনিটে কিভাবে এত ভালো করলেন? এই কোশ্চেনের এটা আনসারটা যদি বলি, এটা বললে আসলে বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট আমি যে ইউনিটে মানে আমার হচ্ছে আমার ভাইয়া যে আমার গাইডলাইন দিয়েছে মূলত একদম অনেক আগে থেকে। তো ভাইয়া আমাকে হচ্ছে জয়কুলির একটা বই কিনতে বলছিল। আমি বলছিলাম যে ভাই আমি হচ্ছে ম্যাথ করি নাই, তো আমি ম্যাথের প্রিপারেশন নেবই না। ইভেন আমার যে ইউনিটের এক্সাম দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, মানে ঢাবির এক্সাম দিয়ে মোটামুটি বুঝে গেছিলাম যে পজিশন খুব একটা ভালো হবে না, কারণ রিটার্ন খারাপ হয়েছে, বাট চান্স পাবো অ্যান্ড ভালো মানে পজিশন টপই আসবে, বাট ওইরকম হবে না। তো তাও যে এক্সামটা দিছি মূলত হচ্ছে ঝাবিতে যাই নাই কখনো, একটু যে মানে ঘোরাও হইলো আর কি, আর এক্সামটাও দেওয়া হইলো, এরকম টাইপ মেন্টালিটি নিয়ে গেছিলাম। তো ভাইয়া বলছিল যে যেহেতু এক্সাম দিতেছো, তাহলে এক সপ্তাহ আগে বলছিল যে জয়কলির একটা বই কিনো, ওইখানে দেখবা জাবির হচ্ছে বিগত বছরের ম্যাথ কোয়েশ্চেন গুলো দেওয়া আছে খুব সুন্দর করে। ওইখান থেকে জাস্ট দেখবা যে বেসিক যে ম্যাথ গুলো আসে ওগুলাই তুমি জাস্ট বুঝতে পারবা যে কোন টাইপের ম্যাথ আসে। আর আমাদের আগের বছরগুলোতে খুব সম্ভবত যেহেতু হচ্ছে ম্যাথ গুলো ইংলিশে থাকতো, আমাদের বছর লাকিলি হচ্ছে বাংলাতে ছিল। তো আমি যে একটা বই, আমার ফ্রেন্ড আমার পাশের রুমে থাকতো, ও হচ্ছে যে জয়কুলির একটা বই কিনছিল যে ইউনিটের জন্য। তো আমি ঢাবির এক্সাম দিয়ে ইউনিট এক্সাম ছিল হচ্ছে আমাদের 24 তারিখে। 24 তারিখে এক্সাম দিয়ে আমার এক্সাম ভালো না হওয়ার কারণে আমি ওই দিন বিকালে বাসায় চলে যাই একদম। আমি কারোর সাথে দেখাও করি নাই, এক্সাম দিয়ে ঢাবি থেকে ডিরেক্ট হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে বিকালেই গ্রামে চলে যাই। আমি হচ্ছে যাওয়ার সময় আমার ফ্রেন্ডের কাছ থেকে ওর ম্যাথের একটা পার্ট হচ্ছে বইটা অর্ধেক করে কেটে অর্ধেক পার্ট আমি বাসায় নিয়ে গেছিলাম। অ্যান্ড একদিনও যদি আমি বইটা খুলতাম, বাসায় নিয়ে ওভাবেই রেখে দিছি। অ্যান্ড আবার যেদিন বাসা থেকে আসলে ব্যাক করছি, একদম চাবিতে চলে গেছিলাম এক্সাম দেওয়ার জন্য, তো ওইটা আমি ওভাবেই জয়কে ফেরত দিয়ে দিছি। ওই বইটা আমি একদিনের জন্য খুলিও নাই। অ্যান্ড সকালবেলাও আমি একবার ভাবতেছিলাম যেদিন ইউনিটের এক্সাম, ওই দিন সকালবেলায় আমার আবার হচ্ছে বি ইউনিটের এক্সাম ছিল, আমার বি আর ইউনিটের এক্সাম জাবিতে একদিনই ছিল। তো সকালবেলা বি ইউনিটের এক্সাম দিয়ে এসে বি ইউনিটেরও ম্যাথ ছিল, বি ইউনিটের ম্যাথ দেখছি যে অনেকগুলোই পারি নাই। তবুও আমি একবারের জন্য খুলি নাই যে আসলে ম্যাথটা কিরকম হইতে পারে। একদম একদম অপ্রস্তুত ভাবে গেছি যে ইউনিটে এক্সাম দিতে। আমার কথা ছিল যে যে সবাই যেহেতু বলে যে বেসিক ম্যাথগুলো আসবে, তো যদি পারি 15টা, খুব সম্ভবত 20টা না 15টা যেন ছিল আমাদের সময় ম্যাথ, তো পারলে 3-4টা পারবো, না হলে পারবোই না, এরকম। তো কেউ একজন বলছে আমাদের ব্যাচ লাকি, হ্যাঁ ভাই আমাদের ব্যাচ আসলেই লাকি। তো এরকম ভাবে গেছিলাম আর কি এক্সাম হলে। অ্যান্ড আমি মনে হয় 4-5টা ম্যাথ পারছিলাম জাহাঙ্গীরনগরে, বাংলাতে যেহেতু ছিল 4-5টাই ভরাট করছিলাম। আর বাকিগুলো আমি হচ্ছে দেখিও নাই, কারণ জাবিতে এমনিও সময় কম থাকে। আর ইংলিশ আর বাংলা যে টাইপগুলো থাকে, ইয়াগুলো থাকে, স্পেশালি ইংলিশে যদি তুমি যেহেতু ভালো করো তাহলে তোমার পজিশন এমনি ভালো হবে, কারণ ওদের ইংলিশগুলো এত কনফিউজিং থাকে, মানে 4টার মধ্যে কোনটা যে আসলে সঠিক কোনটা যে ভুল এটাই বোঝা যায় না। ইংলিশটাতে একটু একটা ভালো মার্ক তুলতে পারলে আমার মনে হয় যে জাবিতে ম্যাথে খুব একটা জোর না দিলেও মানে সমস্যা হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো ওই ম্যাথে 3-4টা ভরাট করছিলাম, আর ইংলিশে হচ্ছে একটু মনোযোগ দিয়ে ভরাট করছিলাম, আর ইংলিশেও খুব ভালো মার্ক ছিল মনে হয়, আর বাংলা ভরাট করছিলাম এইভাবে, মানে একদম প্রস্তুতি ছাড়া। ইভেন যে ইউনিটের রেজাল্ট যেদিন দেয় সন্ধ্যার সময়, আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে আমাদের গ্রুপে মেনশন করে বলতেছে যে তুই 12তম হয়েছিস। আর আমি মানে পুরোপুরি ছিলাম যে স্ট্যান্ড হয়ে গেছে, মানে কিভাবে সম্ভব, আমি তো আসলে ম্যাথই ভরাট করি না ঠিক মতো, 12তম কি হবে। আমি রেজাল্ট নিজে চেক করে দেখি যে হ্যাঁ আসলে এইটা, এন্ড খুব কম মার্কসে আসলে যারা টপ করছে ওদের মার্কও খুব কম, আমার মার্কও কম, এতে 12তম হয়ে গেছি। তো এটা আসলে আমি বলবো যে মিরাকেল ছিল আমার জন্য। যে ইউনিটে এত ভালো রেজাল্ট আমি আশাই করি নাই। আমি এক্সপেক্ট করছিলাম যে 80টা সিট আছে ছেলেদের জন্য, আমি যদি 80তম হই তো আমি বলতে পারবো যে আমি চান্স পাইছি। 12তম হবো এটা আমি কল্পনাও করি নাই। এটা পুরোপুরি মানে কি বলবো, অদ্ভুত একটা ব্যাপার আমার জন্য। আচ্ছা, ধন্যবাদ নিশাদকে। আই গেস যতজনের মধ্যে যত ধরনের প্রশ্ন ছিল তাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে যে আমরা কিউএনএ সেশনে যাব। কিউএনএ সেশন না আচ্ছা সাফাত, আমরা বোধহয় একজনের কথা একদম ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। মাহমুদ কিন্তু আজকে এক্সেল বিজে গেস্ট হিসেবে লাইভ সেশনে আছে। ঘরের মানুষকে এভাবে অবহেলা করাটা আসলে ঠিক হবে না। সরি মাহমুদ। আচ্ছা, সবাইকে পরিচয় করাই দেই মাহমুদের সাথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9ম স্থান অধিকারী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বড় ভাই। আচ্ছা, বড় ভাই না, আমাদের এক্সেল বিজেরই। সত্যি এক্সেল বিজ আমাদের মাহমুদ সত্যি হচ্ছে যে এক্সেল বিজের জন্য খুবই একটা প্রাউড একটা মোমেন্ট, যে হচ্ছে যে আমাদের মাহমুদ হচ্ছে যে দেশের সেরা কিছু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। শুধু ডিইউ নয়, রাবি, জাবি হচ্ছে যে ই ইউনিট সহ কয়েকটা ইউনিভার্সিটি তার ভালোই হচ্ছে যে টপ পজিশনে তার নামটা ছিল। রাবিতে হচ্ছে যে বি ইউনিটে তার রেজাল্ট ছিল 9ম। তো আমরা মাহমুদের কাছে জানতে চাই তোমার এক্সপিরিয়েন্সটা। ঢাকার বাইরে এক্সাম দিতে গেলে নর্মালি হচ্ছে যে আমরা আগে আর ইউ সি ইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এটার কথাই আমাদের মাথায় আসে। তো তোমার জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি বলো।
আসসালামু আলাইকুম সবাইকে। আর আপনারা আমার ভুলে গেছেন, এটার জন্য আরো ধন্যবাদ। আচ্ছা, আজকের রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কতটুকু বলবো আমি জানি না, কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে অ্যাডমিশন টাইমটায় তোমাদের প্রিপারেশনটা কেমনে নেওয়া উচিত বা কি কি বাধা আসতে পারে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু নিয়ে কথা আসছে, আসলে আমি এই যে আমাদের মধ্যে যে উপস্থিত যারা আছে ট্যালেন্টেড ছেলে পেলেরা, ওরা যেরকম বিউপি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, দেন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পাশাপাশি বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে, গ্রুপ চেঞ্জের জন্য যে আলাদা প্রিপারেশন নিচ্ছে। আসলে আমি এতটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি ওই যে এভারেজ স্টুডেন্ট গুলো থাকে না, আমি তোমাদের মধ্যেই আছে আর কি, সবাই তো টপার হয় না, তা আমি ওদের মধ্যেই আছি। আমার প্রিপারেশনটা অনেকটা শুধু সি ইউনিট নিয়ে ছিল, মানে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির এবিএস ডিপার্টমেন্টে, বিজনেস ডিপার্টমেন্টে ওইটা কেন্দ্রিক ছিল। আমি কখনো বি ইউনিটের জন্য আলাদা প্রিপারেশন নিয়ে বা আমি পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিচ্ছি, বিউপিতে পরীক্ষা দিচ্ছি, সবগুলো ইউনিটে। আমার প্রিপারেশনটা ছিল না, কারণ আমি প্রিপারেশন নেওয়ার টাইমই পাইনি। আমি টাইম নিয়ে যে অবহেলাটা করছি শুরুর দিকে, আমি প্রিপারেশন নেওয়ার টাইম পাইনি, আমার শুধু প্রিপারেশন ছিল সি ইউনিট নিয়ে। আর রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট মানে আমাদের যে বিজনেস ডিপার্টমেন্টটা, ওইটার প্রিপারেশনটা আসলে সত্যি বলতে এটার প্রিপারেশন আলাদাভাবে কিছু নেওয়া লাগে না। যখন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের জন্য প্রিপারেশন নিবা তোমরা সবাই, বাংলা বলো ইংলিশ বলো, রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট কয়টা, বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, এই চারটা সাবজেক্ট তুমি সি ইউনিটের জন্য পড়তেছো ঢাকা ইউনিভার্সিটির জন্য, বা এখন যা পড়তেছো যে যে ইউনিভার্সিটির জন্য পড়তেছো, তো ওইটা কভার হয়ে যায়। ওটার জন্য আসলে স্পেশালাইজড কিছু পড়বা বা এটা ফলো করবো ওইটা ফলো করবো এমন না। ইংলিশের যে বেসিক গ্রামার রুল গুলো আছে, যে গ্রামার টপিক গুলো আছে, ওইগুলো থেকে ইংলিশের কোশ্চেন আসবে। তোমার বাংলা যে বাংলা ফার্স্ট পেপার থেকে, হ্যাঁ বাংলা ফার্স্ট পেপার যে যে শর্ট সিলেবাস আর কি, শর্ট সিলেবাসে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। আর ঢাকা ইউনিভার্সিটি বলো তোমার রাজশাহী ইউনিভার্সিটি বলো, ম্যাক্সিমাম কোশ্চেন শর্ট সিলেবাস থেকে আসে। তো শর্ট সিলেবাস পড়লে হবে বাংলার জন্য, বাংলা ফার্স্ট পেপারের জন্য, আর সেকেন্ড পেপারের জন্য মানে ব্যাকরণের জন্য যারা সি ইউনিটের জন্য যা যা পড়তেছে তাই না। তো যা বললাম, আমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য আসলে তেমন কোনো ভালো প্রিপারেশন ছিল না, বা আমি আলাদা করে কোনো প্রিপারেশন নেই, আমি শুধু জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা বিগত 2-3 বছর কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে গেছিলাম। এখন বলতে পারে যে ভাই আসে না তাহলে পরীক্ষা দিলে কেন, কারণ কি আমি যে বলছিলাম আমি ভি ইউনিটের জন্য বা গ্রুপ চেঞ্জের জন্য কোনো প্রিপারেশন ছিল না। আমার ইউপিতে পরীক্ষা তেমন একটা ভালো হয়নি, তো আমার তো কিছু ব্যাকআপ রাখা লাগবে। আর আমার ঢাকা ইউনিভার্সিটির রিটার্নটা একটু বাজে গেছিল, আমি জানতাম যে আমার হয়তো বা পজিশনটা খুব বেশি ভালো আসবে না, এই জন্য আমার ইচ্ছা ছিল যে ঢাকার বাইরেও ট্রাই করি। তো এইভাবে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দাও, আর আলহামদুলিল্লাহ আনএক্সপেক্টেডলি তোমার নবম স্থান চলে আসছে। আচ্ছা, এটা তো গেল। এবার মেন কথায় আসি যে ভাইয়ারা তোমরা যারা আসো, আমি যেমন বলছি সবাই টপার না, সবাই টপার না, সবাই সারাদিন পড়বে না, সবার পড়তে ইচ্ছাও করে না, বা হয়তো মন থেকে আসবে যাচ্ছে আমার ক্ষেত্রে আসে না কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে হবে, দেশের সেরা একটা পাবলিক ইউনিভার্সিটি পড়লে আমার জন্য সুবিধা, আমার ফ্যামিলির জন্য সুবিধা। বাট ওই যে পড়ার ইচ্ছাটা না, যে কিভাবে পড়বো মাথায় থাকে যে পড়তে হবে, বাট পড়াটা হয় না, বিভিন্ন ডিস্ট্রাকশন কাজ করে। তোমার এটা যে কোনো কিছু হইতে পারে, আমার ক্ষেত্রে যেমনটা হয়েছিল, যেমন তোমাদের জন্য যেরকম 3-4 মাস টাইম আছে, আমার টাইমও 3-4 মাস টাইম ছিল, বাট আমি পড়ালেখাটা বলতে পারো হ্যাঁ কোচিং করছি, রেগুলার পড়াটা পড়ার ট্রাই করছি, বাট ওই যে থাকে না একটা সিরিয়াসনেস নিয়ে পড়ালেখা করা, বা সিরিয়াসনেস থাকলে সুন্দরভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াটা, এটা আসলে আমি ধরতে পারি না যে কিভাবে পড়তে হবে বা কি কি পড়তে হবে। আমি তেমন আমার কোনো সিনিয়র ভাইদের সাথে কানেক্টেড ছিলাম না, যার কারণে এটা একটা মানে খারাপ জিনিস আর কি। যে যখন তোমরা যারা দেখতেছো বা তোমরা আমাদের সাথে এক্সেল বিজের সাথে আমাদের ক্যাম্পেইনের সাথে যারা যুক্ত আছো, তাদের এই যে এটা একটা প্লাস পয়েন্ট যে তোমরা সিনিয়রদের সাথে কমিউনিকেট করতে পারতেছো কিভাবে পড়া লাগবে বা কি কি জিনিস পড়া লাগবে, আমরা তোমাদের বলে দিচ্ছি, বা কোনো একটা এক্সামে পার্টিকুলার এক্সামে কি কি কোন কোন সাবজেক্ট থেকে আসতে পারে এবং কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কেমন হয়, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন, এগুলো জানতে পারতেছো। তাই আমি বলবো যে সিনিয়রদের সাথে কানেক্টেড থাকা এই ফেজটাতে, তোমার অ্যাডমিশন ফেজটাতে খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এটাই গেলো যে সিনিয়রদের সাথে কানেক্টেড কেন থাকবা। আর আমাদের ক্যাম্পেইন নিয়েও কিছু বলে, আমাদের ক্যাম্পেইনটা এই জন্য এক্সেল বিজের যে আছে না ফ্রি ইউনিভার্সিটি ক্যাম্পেইনটা আছে, এটা আসলে আমরা যে টিপিক্যাল যে অনলাইন কোর্সগুলো আছে বা অফলাইন কোর্সগুলো আছে, অফলাইনে যে ক্লাসগুলো করা, আমরা হয়তো বা ওইভাবে ক্লাস করাবো না, আমাদের গোল থাকবে তোমাদেরকে গাইডলাইন করা কিভাবে কি পড়তে হবে, আর কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলা ওইগুলো নিয়ে ক্লাস নেওয়া। আমাদের ক্লাসগুলো ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজ থেকে আপলোড করা হবে। তাছাড়া আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 24/7 অ্যাডমিশন সাপোর্টের জন্য, অ্যাডমিশন কনসালটেন্ট আছে। তাছাড়া আমাদের মধ্যে সাফাত, সুকন্যা, আমরা আরো কিছু আছে না মেম্বার্স আছে। তো আমাদের লক্ষ্যটা কি, যে তোমাদের যে কোয়েশ্চেন গুলো থাকে, বেসিক কোয়েশ্চেন থাকে, যেমন আমি কিভাবে পড়বো, আমি পড়তে পারতেছি না, কি করব, ঠিক না? আমি যেটা বলছি যে সবাই টপার না, আমার হয়তো বা যারা এখানে দেখতেছে তারা যেভাবে বললো যে আছে না এইভাবে করে পড়ছি, ওই স্ট্র্যাটেজি ফলো করছি, বাট আমি মেনটেন করতাম না। আমার মতো অনেকেই আছে, এখন অনেকে হয়তো এই ভিডিওটা দেখতেছে। তাই আমি বলবো যে ভাইয়া
হ্যাঁ ঠিক আছে, তুমি করবে না, পড়তে ইচ্ছা করবে না, বাট ট্রাই করো রেগুলার পড়াটা রেগুলার পড়ো। যেখানে অফলাইন কোচিং করতেছো বা অনলাইন কোর্স করতেছো, ট্রাই করো যে রেগুলার পড়াটা রেগুলার করার। ইংলিশটাতে একটু বেশি ফোকাস দিও। ইংলিশের কিছু সিউনিটের জন্য, আমি শুধু বিজনেস ডিপার্টমেন্ট বিজনেস স্টাডিজ এর জন্য বলতেছি, আমি গ্রুপ চেঞ্জিং এর জন্য বলতেছি না। যারা বিজনেস ডিপার্টমেন্টের জন্য পড়তেছে, ইংলিশটা পড়ছে, তারা লিস্ট করে নিয়ে যে আসলে এই জিনিসগুলো থেকে হয়তো এখন স্টার্টিং তো এখন বুঝবা না কিছু, আরো এক দেড় মাস যাক তখন বুঝবা যে এই গ্রামার টপিক গুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে, তুমি ওই গ্রামার টপিকে বেশি ফোকাস দাও। কারণ কি ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার ইংলিশের 5 মার্ক টোলটা খুব ইম্পর্টেন্ট। মানে ইংলিশের যে এমসিকিউ পার্টের জন্য এখানে 5 মার্ক টোলটা খুব ইম্পর্টেন্ট। 5 মার্কস পাইতে হবে তোমার 12 আউট অফ 12, যাতে তুমি তোমার খাতাটা যাতে চেক করে। তুমি যদি 5 এখানে না পাও, যতই ভালো করো না সাবজেক্টে, তোমার তুমি ফেলই ধরবে, তো তোমার খাতাও কাউন্ট করা হবে না। তো পাস করাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলবো যে যেসব গ্রামার এখন পড়তেছো, এখন তো বেসিক থেকে শুরু করছো, অনেক কোচিং এখন বেসিক থেকে শুরু করছে, এখনো স্টার্টিং পয়েন্টে যায় না, ভালো একটা পয়েন্টে যায় না, ওই পয়েন্টে যায় না। তো তোমরা এখন বেসিকটা স্ট্রং করো, এরপরে সামনে যখন একদম মাস শেষ করে ফেলবো তখন দেখবা যে তুমি বুঝে গেছো যে এই গ্রামার টপিক গুলো ইম্পর্টেন্ট, বা এই কোশ্চেন অ্যানালাইসিস করবা, এই কোশ্চেন গুলো থেকে, এই জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, তো ওইগুলোতে ফোকাস দিবা। বাংলা সি ইউনিটে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে। ফার্স্ট পেপারটা পড়লো এইচএসসি তে যা যা পড়ছো এখান থেকে ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস থেকে আসে, এক দুইটা কোশ্চেন থাকবে যেগুলো তোমার সিলেবাসের বাইরে আসে। বাট বাংলা ব্যাকরণ যেটা, এটা তোমার ওভারঅল সিলেবাসটা কমপ্লিট করতে হবে। সমাজ বলো, সন্ধি বলো, যা যা আছে সব কমপ্লিট করতে হবে। উপসর্গ থেকে প্রত্যেকটা ইউনিটে আসে না, প্রত্যেকটা ইউনিটে আসে না, প্রত্যেকটা ইউনিটের জন্য। আর সমাজটা পড়তে পারো। এরপরে মেমোরাইজিং পার্টটা, বাংলা মেমোরাইজিং থাকে। বাংলা মেমোরাইজিং কি কি থাকে? সমার্থক শব্দ থাকে, বিপুল শব্দ থাকে, তোমার বাগধারা থাকে। এই জিনিসগুলো, এগুলো আগে ক্যাটাগরাইজ করে না, এগুলো থেকে যে আমাদের বারবার পড়তে হবে। ইংলিশ মেমোরাইজিং এ ফোকাস দিতে অনেক সময় কি করে যে ছেলেরা আছে বা স্টুডেন্টরা কি করে বাংলা মেমোরাইজিংটা ভুলে যায় বা ওইটাতে ফোকাস দিতে ভুলে যায়। যার কারণে তোমার ওই যে নাম্বার গ্যাপটা বেশি হয়ে যায়। সেই জন্য ট্রাই করবো যাতে যে বাংলাতেও যাতে এনাফ ফোকাস দাও, ইংলিশের যাতে এনাফ ফোকাস দাও, মেমোরাইজিং পার্টটা। এটাই গেল। অ্যাকাউন্টিং কি করবা? অ্যাকাউন্টিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং পরীক্ষার যে কোয়েশ্চেনটা, ওইটা সবগুলো ইউনিভার্সিটির কোয়েশ্চেন, মানে পাবলিক ইউনিভার্সিটির কোয়েশ্চেন থেকে একটু আলাদা হয়। কারণ কি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো দেখবা যে অপরচে থেকে কোয়েশ্চেন আসুক বা কুয়েন থেকে কোয়েশ্চেন আসুক, কোয়েশ্চেন গুলো অনেক বড় বড় হয় এবং অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে, অনেক অনেক বেশি ক্যালকুলেট করা লাগে। যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, তোমার জাহাঙ্গীরনগরে বলো, এত বড় কোয়েশ্চেন থাকেও না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্টিং প্রিপারেশন ঠিক ওইভাবে নিবা। এখানে যখন প্রিপারেশন নিয়ে নিবা তখন তুমি বলো রাজশাহী ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট বলো, তোমার ওইখানে প্যারা খাইতে হয় না। যেমন আমি খাই না, কারণ আসলে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন ভালো করে নিয়ে নিছি সিউনিটের জন্য, রাজশাহী ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংটা খুবই ইজি ছিল। কারণ কি ওইখানে কোয়েশ্চেন গুলো, ম্যাথমেটিক্যাল যে কোয়েশ্চেন গুলো, ওইগুলো ক্যালকুলেট করতে খুবই ইজি, কারণ ছোট ছোট কোয়েশ্চেন থাকে। তো আর অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন গুলো তোমার শর্ট সিলেবাসের বাইরেও করবে, যেরকম বললাম কুইন থেকে কোয়েশ্চেন করবে, যেটা তোমার আমাদের শর্ট সিলেবাসে ছিল না। তো ট্রাই করবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা চ্যাপ্টার এখন যেভাবে পড়তেছো ভালো করে পড়ার, এমসিকিউ বেশি সলভ করবে। যে টপিকটাই পড়তেছো এমসিকিউ বেশি সলভ করবার। আর হ্যাঁ, এমসিকিউ বেশি করে সলভ করবা। ম্যানেজমেন্ট বলো, ম্যানেজমেন্ট তো থিওরিটিক্যাল জিনিস, সেটা কি বলবো, এটা তুমি প্রত্যেকটা চ্যাপ্টার রিড করো। পাশাপাশি আমাদের টাইমে আমরা যে জিনিসটা খারাপ করছিলাম, আমরা আমাদের টেক্সট বই বলতে কি, আমরা এইচএসসি টাইমে যে বইটা ফলো করছিলাম, যে বইটা ফলো করছিলাম, খালিকুজ্জামান স্যারের হোক, অন্য কোনো স্যারের হোক, যে বইটা ফলো করছে আমরা ওইটা ফলো করি নাই। যার কারণে সমস্যা হয়েছে কি, কোয়েশ্চেন যখন একটু পেঁচায় দিচ্ছে, আমাদের লেকচার শিট ফলো করছে যে কোনো কোয়েশ্চেনের পরীক্ষায় ম্যানেজমেন্টের জন্য, যখন কোয়েশ্চেন একটু পেঁচায় দিচ্ছে তখন আমরা যে আর ধরতে পারি না, অনেকেই ধরতে পারে না ম্যানেজমেন্টের কোয়েশ্চেন গুলো। এই জন্য বলবো তার পাশাপাশি খালিকুজ্জামান হোক, যে কোনো অক্ষরপত্র হোক, যে কোনো ম্যানেজমেন্টের বই থেকে চ্যাপ্টার গুলো রিড করো, ওইগুলোর পাশাপাশি এগুলো রিড করো, সেটা ভালো হবে। আর হ্যাঁ, এবার রেগুলার প্রিপারেশনের কথায় আসি। যে রেগুলার ট্রাই করো যে একটা মিনিমাম টাইম তোমার সেট করা থাকে কোচিং এর বাইরে, বাসায় যতক্ষণ পড়বা। বাসায় সারাক্ষণ পড়তে হয় না, আর 10-12 ঘন্টা পড়তে হবে না। আসলে এত কেউ পড়তেও পারে না, কেউ পারে কিনা আমি সেটা জানিও না। তুমি যদি রেগুলার বাসায় 3-4 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে, মানে এমন না যে বসে আছে বই খোলা 10-12 ঘন্টা বই খোলা বসে থাকলে লাভ নেই, বাট মনোযোগ দিয়ে যদি 4 থেকে 5 ঘন্টা পড়তে পারো সেটা বেটার। আমি যেমন শুরুর দিকে পড়ি না, আমি খুবই অবহেলা করছিলাম। আমি শেষের দেড় থেকে 2 মাস আমি ট্রাই করছি যে আমার রিকভার করার, যে সিলেবাস গুলো বাকি রয়ে গেছে বা ভালো করে পড়ানো, এগুলো রিকভার করা। তো ওই প্রেশার যাতে না পড়তে হয় বা রাত জায়গা 10-12 ঘন্টা যাতে না পড়তে হয়, আমি যেটা বলবো যে এখন থেকে আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়াটা গুছিয়ে রাখো, রেগুলার পড়াটা রেগুলার শেষ করে ফেলো। তার পাশাপাশি রেগুলার ইংলিশ মেমোরাইজিং পার্টটা পড়বা, বিশেষ করে ভোকাবুলারি যে তোমাদের শৈলী আপু যেভাবে বললো ওইভাবে পড়তে পারো, বা তোমাদের নিজেদের কোনো স্ট্র্যাটেজি থাকলে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য তাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে। তোমরা যদি তোমাদের স্ট্র্যাটেজি বুঝতে পারো ফাইন, ওইটা হিসেবে করো। বাট যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো তোমার রিভিশন পার্টটা আর কি, মেমোরাইজিং এর জন্য, ওইটা ট্রাই করো। আর
রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কি বলবো, রাজশাহী ইউনিভার্সিটি না হয় পরে বলি, এখন আপাতত আর অন্য কোনো এক সময় বলবো যে এটা মানবন্টন কি বা কিভাবে কি পড়বা। আপাতত ফোকাস রাখো যে অ্যাডমিশন ফেজটাতে কিভাবে পড়বা, নিজেকে কিভাবে গোছাবা, নিজের ডিসিপ্লিনে কিভাবে থাকবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশন টাইমের ডিসিপ্লিনটা। তো ওইটা রাখার ট্রাই করে ভাই। আর ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই, কোচিং এর পরীক্ষায় তোমার টপ করতে হবে না। কোচিং অনেকে পরীক্ষা দেয়, ওইখানে টপ 100 বা টপ 50 বা টপ 10 থাকলে যে তুমি ঢাকা ভার্সিটিতে বা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি সিট এনশিওর করতে পারো এমন না। আমি অনেক ছাত্র দেখছি যারা টপ 50 তে থাকা, সব মডেল টেস্টগুলোতে টপ 50 তে থাকা হয়তো বা আনফরচুনেটলি তারা কোথাও হয়তো চান্স পায় না বা তাদের ড্রিম ইউনিভার্সিটিতে চান্স পায় না। এই জন্য বলবো না যে তুমি খুবই খারাপ করতেছো পরীক্ষাগুলো, এই জন্য তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবা বা তোমার এক্সাম গুলো খারাপ হচ্ছে তুমি বলে এক্সাম গুলো অ্যাভয়েড করবা, প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিবে, এমন কিছু করো না। এক্সামের মতো দিতে থাকো, ট্রাই করো যে আজকে গত এক্সামটা যতটা খারাপ হয়েছে তার থেকে একটু যাতে বেটার হয় নেক্সট এক্সামটা, এটাই ট্রাই করো। ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাছাড়া আমাদের যে এক্সেল যে ফ্রি ক্যাম্পেইনটা আছে ওইটার সাথে আমি বুঝবো যে সবাই যারা যারা কানেক্টেড হয় না এখনো কানেক্টেড হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কানেক্ট হয়ে যাও। আর বললাম তো আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ওইগুলোর উপরে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস দিব, পেজ থেকে আপলোড দিব, হয়তো সময় লাগতে পারে। আর আমাদের তো উইকলি ইভ্যালুয়েশন টেস্টও আছে। উইকলি ইভ্যালুয়েশন টেস্টটা কি তোমাদের যে লেকচার শিটগুলো পড়তেছো বা যে টপিকগুলো পড়তেছো তার বেসিসে আমরা অ্যানালাইসিস করে আমরা উইকলি ইভ্যালুয়েশন টেস্টগুলো নিব। এটার রুটিনও আমরা খুব সুন দিয়ে দেবো পেজ থেকে। তো এই আজকে আমার জন্য আমার এতটুকুই ছিল। সুকন্যা কন্টিনিউ করতে পারো। অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধু মাহমুদকে, অনেক সুন্দর করে শেষে একটা ছোট্ট স্পিচ দিল। সে ওভারঅল আমাদের আসলে অ্যাডমিশন টাইমে কি কি ভুল করা উচিত না বা কি করা উচিত, কোনটা কিভাবে পড়া উচিত, সুন্দরভাবে একটা ছোট্ট আমাদেরকে নলেজ দিল। আচ্ছা, আসলে আমরা এখন আমাদের লাইভ সেশনের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের গেস্টরা আসলে সব বিষয়ে কম বেশি অনেক কথা বলে ফেলেছে, অনেক কোয়েশ্চেন্স এর অ্যান্সারও দিয়ে ফেলেছে। তাও আমাদের ইচ্ছা ছিল যে আমরা ছোট্ট একটা শেষে কিউএনএ সেশন রাখতে চাই, যে তোমরা যারা কমেন্টস করছো বা আমাদের স্টুডেন্টসদের বা জুনিয়রদের যে সকল কোয়েশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার গুলো আমাদের এক্সপার্টসরা চেষ্টা করবে তোমরা দেওয়ার। তো আমরা এখন দেখবো, আমাদের লাইভ তো 1.5 ঘন্টা চলবে, অনেকক্ষণ, অনেক বড় লাইভই ছিল। তো আমাদের এই 1.5 ঘন্টার মধ্যে যতগুলো কমেন্ট এসেছে সেখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন চুজ করে সেগুলো আমরা ট্রাই করবো আমাদের এক্সপার্টরা, আমাদের বন্ধুরা যারা আছে ব্যাচমেটে, তার জন্য সুন্দরভাবে তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিতে পারে। শাফাত। আচ্ছা, ফার্স্টে আমি যে স্ক্রিনে যে কোশ্চেন গুলা করব। তো ফার্স্টে একটা কোশ্চেন আসছে, ইংলিশের মেমোরাইজিং পার্টটা মনে থাকে না। তো মেমোরাইজিং পার্ট নিয়ে মেবি শৈলী যে বলছিল। তো কেমনে মনে থাকা যায়, ওইটা যদি কিছু টিপস জুনিয়রদের জন্য দেয়া যায়। আচ্ছা, মনে থাকার জন্য ওই একটাই ট্রিক, যে ডেইলি লিখে লিখে করতে হবে। একটা মোটা খাতা বানাবা, সেখানে ডেইলি লিখবা, আর লিখের মধ্যে যেগুলো লেখার পরে যেটা মনে থাকে না, যে এটাতে হয়তো বা 5টা ওয়ার্ডের মধ্যে আমার 3টাই মনে থাকছে না, ওগুলোকে বিভিন্ন কালারফুল পেন দিয়ে হাইলাইট করে রাখবা। তো দেখবা যে তোমার কয়বার হাইলাইট করা লাগছে। লাইক রেড পেন দিয়ে একবার দাগ দিলে, যে আমি সেকেন্ড টাইম পড়ার পরেও যদি মনে না থাকে তাহলে তুমি হয়তো ব্লু পেন ইউজ করলে। এরপর দেখবা যেই ওয়ার্ড গুলো সবচেয়ে বেশি হাইলাইটেড, তার মানে ওগুলোতেই সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। তো ফার্স্টে লিখে রাখতে হবে, দেন এই যে হাইলাইটের প্রসেসটা যতদিন আর কি মনে না থাকছে, এর চেয়ে বেশি আর কিছু করা পসিবল না। আচ্ছা, নেক্সট কোশ্চেন যে বিইউপি, এফএএস এন্ড এফএএস নিয়ে। এটা নিয়ে যে আমাদের মেবি নিশাদ বলছিল যে জিকে কোথা থেকে পড়বো, বিইউপি, এফএএস। এটা তো মেবি আনসারটা এসে গেছে আমাদের যে আনসার পুরো আলোচনার মধ্যে। আমরা এই কোশ্চেনটা আর না যাই, আমাদের আলোচনার মধ্যে যে পুরোটা আসছে। আচ্ছা, বিইউপি এর ইংলিশ বাংলা জিকে ও কি কভার হয়ে যায় ডিউ এর প্রিপারেশন নিলে? আচ্ছা, এইটা মেবি যে নিশাদ যে কোশ্চেনটার আনসার বললে ভালো হবে। নিশাদ। আচ্ছা, এখানে কোশ্চেনটা ভাইয়া বিইউপি এর ইংলিশ বাংলা জিকেও কি কভার হয়ে যাবে ডিউ এর জন্য প্রিপারেশন নিলে? হ্যাঁ, কভার হয়ে যাবে। আসলে বিইউপির কোশ্চেনটা যেমন ঢাবির ইংলিশ কোশ্চেন যেটা, ওটা থেকে বিইউপির কোশ্চেনটা একটু হার্ড হয়, মানে একটু যেই ঢাবিতে যে ভোক্যাব গুলো আসবে, দেখবা বিইউপির ভোক্যাব গুলো ওর থেকে একটু ডিফারেন্ট হয়, মানে একটু ভিন্ন ধরনের ভোক্যাব, তুমি সবগুলো পারতেছো না। বাট আমি মনে করি যে প্রিপারেশন যদি একটু ভালোভাবে নেওয়া হয়, একদম থরলি যদি তুমি প্রিপারেশনটা নেও ডিউর জন্য, তাহলে বিইউপির প্রিপারেশন বাংলা ইংলিশ জিকে, মানে বাংলা ইংলিশ যেটা, ওটা আসলে কভার হয়ে যাবে। আমি মনে করি যে খুব ভালো একটা মানে পজিশনই করা যায় আসলে, খুব ভালোভাবে প্রিপারেশন নিলে ওই অনুযায়ী পারফরমেন্সটা করতে পারলে। এটাই আর কি। ধন্যবাদ।
আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আছে যে জেইউ ই ইউনিট এবং সিইউ সি ইউনিটের ম্যাথের প্রিপারেশন কিভাবে নিব। এইটার মেবি হচ্ছে যে মানে একটা পরিপূর্ণ আলোচনা হচ্ছে যে আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে। তো আমরা হচ্ছে যে পরের কোশ্চেনে যাব। ম্যানেজমেন্ট মার্কেটিং এর জন্য কিভাবে পড়বো? এইচএসসি বুক এন্ড কোশ্চেন ব্যাংকস এর কোশ্চেনস গুলা কি এনাফ? আচ্ছা, এই কোশ্চেনটা মেবি আমাদের আপন যেহেতু এটা নিয়ে আলোচনা করছে, আপন যদি এই কোশ্চেনের আনসার দেয়। আচ্ছা, এখানে কোয়েশ্চেন ছিল যে ম্যানেজমেন্ট মার্কেটিং এর জন্য কিভাবে পড়বো বা এইচএসসি বুক এনাফ কিনা। যেমন তোমরা যে কোচিং থেকে যে অনেক সময় তোমার বই পাবা সেটা তোমরা ফলো করো, সেখান থেকে পড়লেও হবে। আর যে এইচএসসি যে বুকটা যেমন খালিকুজ্জামান বা অক্ষরপত্রের যে বইটা আছে ওটা যদি ফলো করো তাহলে তোমাদের থিওরি পার্টটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর যে কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের যেগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পারো যে মানে অনেকগুলো রিপিট কোয়েশ্চেন হয় বা বিগত বছর থেকে অনেক কমন আসে। এগুলো পড়লেই আমি বলতে পারি তোমাদের প্রিপারেশনটা এনাফ হয়ে যায়। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই যে দুই একটা কোয়েশ্চেন সাম্প্রতিক বাণিজ্য থেকেও আসে, সেটার জন্য তোমরা চাইলে পেপার পড়তে পারো। যে পেপারে বাণিজ্য নিয়ে একটা পার্ট থাকে, সেটা যদি পড়ো তাহলে তোমাদের এই এই 1-2 মার্কের কোয়েশ্চেন তোমাদের বাদ যাবে না, তোমাদের প্রস্তুতি একবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আপনার জন্য আরেকটা কোশ্চেন আছে, বাংলা বোর্ড বই ফলো করব কি নাকি জয় কলি? আচ্ছা, বাংলা বোর্ড বই তো অবশ্যই ফলো করতে হবে। বাংলা বোর্ড বই আর বাংলা সেকেন্ড পেপারের জন্য যে এই 9-10 যে বইটা আছে ওইটা অবশ্যই পুরোপুরি কমপ্লিট করবা। আর পরবর্তীতে ধরো প্র্যাকটিসের জন্য যে তোমাদের কোচিং থেকে বই থাকে ওগুলোতে বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো, বা তোমাদের ইচ্ছে থাকলে তোমার বাজারে যে কোনো বই থেকে বিস্তারিত পড়তে পারো, বা চাইলে বিগত বছরের করে দেখতে পারো। কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো অবশ্যই দেখবা। আর যে বাংলা মেইন বই বাংলা প্রথম পত্রের জন্য আর ব্যাকরণের জন্য 9-10 যে বইটা আছে এটা অবশ্যই মাস্ট পড়তে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনকে। আমাদের হচ্ছে যে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বিইউপি ও জেইউ এর জন্য ম্যাথ ক্লাস দিন প্লিজ। আমাদের হচ্ছে যে এটার আপডেট তোমাদের দেওয়া হবে, তোমরা জলদি হচ্ছে যে আমাদের ফ্রি ক্যাম্পেইনে জয়েন করে এনরোল করো, তাহলে হচ্ছে যে এটার আপডেটটা তোমরা জানতে পারবা। আমরা যদি মনে করি যে আমাদের হচ্ছে যে বিইউপি এবং জেইউ এর জন্য ম্যাথ ক্লাস নেওয়া প্রয়োজন আছে, তাহলে আমরা অবশ্যই ম্যাথ ক্লাসটা নিব। তো এনরোল করো আমাদের যে অ্যাডমিশন এক্সিলেন্স প্রোগ্রাম আছে সেখানে। আচ্ছা, একটা কোশ্চেন আমার জন্য ছিল, আচ্ছা সিইউ তে পড়তে চাই টিপস দেন। এটা হচ্ছে যে আমাদের মৃদুল হচ্ছে যে পুরো একেবারে অনেকক্ষণ ধরে অনেক বড় একটা ডিটেল আলোচনা করছে, আমার থেকে আর টিপস নেওয়া লাগবে না। আমাদের হচ্ছে যে সিইউ ফার্স্ট হচ্ছে যে এটা কোশ্চেনের আনসারটা দিয়ে দিছে অনেক ভালোভাবে। আচ্ছা, সিইউ সি ইউনিট এবং জেইউ ই ইউনিটের জন্য কিভাবে পড়বো, এটাও হচ্ছে যে আমাদের মৃদুল অনেক ভালোভাবে, মৃদুলও বলছে এন্ড শৈলীও মেবি বলছে যে ইউনিটের জন্য কিভাবে পড়তে হবে। আচ্ছা, জুবাইরস ক্যাপসুল পড়লেই কি এনাফ নাকি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে? এটা মেবি নিশাদ কোশ্চেনটার আনসার দিলে ভালো হতো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে জুবাইরস ক্যাপসুল পড়লেই কি এনাফ নাকি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে? জুবাইরস ক্যাপসুলে যেটা আমি বললাম যে সবচেয়ে আলোচিত যে টপিকগুলো থাকে ওগুলা জুবাইরস ক্যাপসুলে খুব ভালোভাবে একদম ব্যাখ্যা করে দেওয়া থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নাই, যদি তোমার সময় নাই থাকে, মানে কোনো দরকার নাই। কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে জাস্ট তুমি একটু হয়তো বা বেশি কিছু ইনফরমেশন পাইবা, বাট ওটা হচ্ছে এক্সামের জন্য যে খুব বেশি হেল্পফুল হবে তা না। জুবাইরস জিকে ইজ মোর দেন এনাফ, পড়তে হবে না, জুবাইরস জিকে পড়ো তাতেই হবে, তাতেই যথেষ্ট ইনফরমেশন তুমি পেয়ে যাবা সাম্প্রতিকের। আচ্ছা, ধন্যবাদ নিশাদকে। আরেকটা নিশাদের জন্য আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে জিকে এত হিউজ টপিক প্লাস এত ইয়ার্স মনে থাকে না ভাইয়া, এটার জন্য আমরা কি করতে পারি? জিকে এত হিউজ টপিকস এত ইয়ার্স তো মনে থাকে না ভাইয়া। আচ্ছা ভাইয়া দেখো, তোমার তো আসলে জিকে সব ইনফরমেশন পড়তে হইতেছে না, তোমাকে তো আসলে একদম ডিপে গিয়ে এরকম কিছু দিবে না টিচার যেটা তুমি আসলে ইয়া করতে পারো, মানে পারতেছো না। দেখো ঢাবিতে আসলে যদি আমি ওইভাবে বলি, ডিপার্টমেন্ট উল্লেখ করে যদি বলি, তাহলে যেমন ঢাবিতে লতে পড়তে হলে জিকেতে একটা হচ্ছে নির্দিষ্ট মার্ক লাগে। তো ওরা এইরকম কোয়েশ্চেন তো দিবে না যে ওই মার্কটা কারোই উঠতেছে না, তখন তো আর কেউ ওই সাবজেক্টে আসতে পারবে না, তাই না? তো ওরা এরকম কোয়েশ্চেনই দিবে যেখানে তুমি দেখা যাচ্ছে 23-24টা জিকে তুমি অ্যাটলিস্ট একটানে দাগাইতে পারবা, এরকম দিকেই দিবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা টপিক উল্লেখ করে দিতে পারি, যেটা হচ্ছে যেগুলো থেকে সবসময় কোয়েশ্চেন হয়। বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়গুলির কথা যদি আমি বলি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, মানে আমাদের মানে জাতীয় জীবনে যে চেতনা আমরা আসলে ধারণ করি, আসলে যে আমাদের ইতিহাস, এগুলো তো তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের নদী, এটা থেকে একটা কোয়েশ্চেন থাকবেই প্রতি বছর। তারপরে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে কূটনৈতিক সম্পর্কগুলো, এটা পড়তে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান বলতে আসলে বাংলাদেশের পুরো ভৌগোলিক ব্যাপারটাই তোমাকে পড়তে
পড়তে হবে। বাংলাদেশের জেলা বিভাগ, বাংলাদেশের সর্ব উত্তরের, সর্বদক্ষিণের, মানে বাংলাদেশের চারদিকে বেষ্টিত কোনটা, বাংলাদেশের উত্তরে ইন্ডিয়ার কোন রাজ্য আছে, পশ্চিম ইন্ডিয়ার কোন রাজ্য আছে, এগুলো সবই পড়তে হবে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে কূটনৈতিক সব ব্যাপারগুলো পড়বা, ইন্টারন্যাশনাল যে চুক্তিগুলো হইতেছে এখন সেগুলো পড়বা, পুরাতন যে ইন্টারন্যাশনাল চুক্তিগুলো হয়েছে, পরিবেশ বিষয়ক চুক্তি, তারপরে পানি বন্টন বিষয়ক চুক্তি, এই চুক্তিগুলো এগুলো পড়তে হবে। আর ইন্টারন্যাশনাল বিভিন্ন একদম আলোচিত যে কান্ট্রিগুলো, ওই কান্ট্রিগুলোর ব্যাপারগুলো পড়তে হবে। আর সম্প্রতি যেসব কান্ট্রি হচ্ছে আলোচনায় আছে, এইসব কান্ট্রি হচ্ছে তোমাকে কি করবে, তোমরা হচ্ছে কি করো, এইসব যে আলোচনা ঘটনাগুলো আছে আলোচিত, এগুলোই পড়ে যাও। আসলে কি করে, যেমন বর্তমানে যদি বলি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, তো আমরা কি করি, যুদ্ধের যে ব্যাপারগুলো এগুলোই পড়ে যাই। কিন্তু ঢাবি কি করবে, ঢাবি করবে হচ্ছে রাশিয়ার যেই ওদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টের মানে ওদের তো দ্বিকক্ষ বিশিষ্ট, উপরের কক্ষের নাম কি, ওরা প্রশ্ন করবে এই টাইপ। তো এটা তুমি ভাবতেই পারবে না, তুমি ভাববা যে আসলে সম্প্রতি আলোচনায় আছে ওদের যুদ্ধ, তো আমি যুদ্ধে পড়ে যাইতেছি। না, আলোচনায় আছে ওই দুই দেশ, তার মানে ওই দুই দেশের যে কোনো বিষয়ে আসতে পারে। ঢাবি কোয়েশ্চেন গুলো করবে এইভাবে, মানে ওরা পিছন থেকে গিয়ে কেন জানি কোয়েশ্চেনটা করে। যেমন এই ফিলিস্তিন আর ইসরায়েল বর্তমানে যুদ্ধে আছে, দেখা যাচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি, ইসরায়েলের ভাষার নাম কি, এরকম টাইপ কোয়েশ্চেন করে ফেলতে পারে। তো এগুলো পড়তে হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ নিশাদকে। এখানে একটা কোশ্চেন ছিল, ম্যাথ কোন কোন আইটেম পড়বো, এটা আই গেস মৃদুলের আলোচনায় আসছে, তাও কি মৃদুল এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চাই কিনা মৃদুল? আচ্ছা, ম্যাথ কোন কোন আইটেম পড়তে হবে, এক্সট্রা কোনো কিছু আমি অ্যাড করবো না। যদি আমি একেবারে সিলেবাস বলি, আমার দেখা ম্যাথের সবচেয়ে ভালো সিলেবাসটা হচ্ছে আপনারা মেন্টরসের ম্যাথ কোশ্চেন ব্যাংকের যে কভার ফটোটা আছে, আপনারা হচ্ছে একটা কাজ করবেন, আপনাদের হচ্ছে রকমারিতে যায় মেন্টরসের ম্যাথ কোশ্চেন ব্যাংকটা সার্চ করবেন, সেখানে ক্লিক করলে আপনারা সূচিপত্রটা দেখতে পাবেন। সেই সূচিপত্রতে যা যা আছে সবকিছুই পড়বেন। এখন ম্যাটার করে অবশ্যই যে আপনি কোন ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন। যদি আপনি জাহাঙ্গীরনগরের ইউনিটের জন্য ডেডিকেটেড প্রিপারেশন নেন, তাহলে আমার মনে হয় না সেক্ষেত্রে একটু কোয়েশ্চেন ব্যাংক ফলো করা যেতে পারে। কিন্তু যেহেতু বিউপির জন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক নাই আসলে বাংলাদেশ, কিংবা চট্টগ্রাম সি ইউনিটের জন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক নাই, সেক্ষেত্রে আসলে আপনার বেস্ট বেট হচ্ছে মেন্টরসের কিংবা সাইট্রাসের কোয়েশ্চেন ব্যাংকের যে সূচিপত্রটা আছে, সেখানে যা যা আছে আপনার সবই পড়া লাগবে। অর্থাৎ আপনি পার্সেন্টেজ, তারপরে ইন্টারেস্ট রেট, রেশিও প্রপোর্শনস, নাম্বারস, ইনএকুয়ালিটিস, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক প্রবলেম, আপনার হচ্ছে আর কি কি আছে, ডিভাইসিবিলিটি রুল, তারপর বেসিক অপারেশনস, যা জিওমেট্রি, সলিড জিওমেট্রি, তারপর ট্রায়াঙ্গেলস, আপনার সার্কেলস, আপনার হচ্ছে কোয়াড্রিল্যাটারালস, এগুলো সবই পড়া লাগবে। আর যদি আপনি ম্যাথের জন্য একটা প্রপারলি ভালো প্রিপারেশন নিতে চান, তাহলে আসলে আপনার স্কিপ করার কোনো সুযোগ থাকছে না। সবচেয়ে আই গেস যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই কোশ্চেনটার জন্য, সেটা হচ্ছে আপনাদের 9-10 এর, আপনাদের 7 থেকে 10 পর্যন্ত, 7, 8, 9, 10 এই সময় ম্যাথে আপনারা যে যে কনসেপ্ট গুলো পড়েন, সেই সবগুলো কনসেপ্ট থেকে এই কোয়েশ্চেন গুলো থাকবে। কনসেপ্ট গুলো থেকে কোয়েশ্চেন গুলো প্যাচালো টাইপের হবে, আপনার বুঝতে হবে যে কোয়েশ্চেন গুলো কিভাবে হচ্ছে। তো অ্যান্সার হচ্ছে যে 9 থেকে মানে 9-10 এর, তারপর 7-8 এর এই ক্লাসগুলোতে আপনার হচ্ছে ম্যাথের যে কনসেপ্ট গুলো থাকে, সেই কনসেপ্ট গুলো সম্পর্কে ধারণা হবে, ক্লিয়ার ধারণা। ধন্যবাদ মৃদুলকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সব ইউনিভার্সিটির সার্কুলার আপডেট গুলো কোথায় পাওয়া যাবে। এইটা হচ্ছে যে তোমরা এক্সেলবিস পেজে ফলো দিয়ে চোখ রাখবা। তোমাদের হচ্ছে যে সময় উপর বেস করে প্রতিটা সার্কুলার গুলা, প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা সার্কুলার গুলা আমাদের এক্সেলবিস পেজ থেকে তোমাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বিওপি এফট্রিপলএস এফএডব্লিউএস এর কোশ্চেনের ডিফারেন্স কি সাবজেক্ট তো বাংলাদেশ? ডিফারেন্স নিশাদ কি আমাদের সাথে আছে? নিশাদ যদি কোশ্চেনের অ্যানসার দিতে। আচ্ছা, আমি হলে আছি, তো হলে এই মুহূর্তে একটা ব্যাপার নিয়ে আন্দোলন চলতেছে, তো এটা শব্দের জন্য সমস্যা হইতে পারে। তো আমি এটা অল্পতে বলে দিই, বিউপি এফট্রিপলএস এন্ড এফএডব্লিউএস এর যে কোশ্চেনের ডিফারেন্স, এটা কোনো ডিফারেন্স নাই, সেম কোশ্চেনই। মানে একবার প্রিপারেশন নিলে, মানে একটার জন্য প্রিপারেশন নিলে দুইটার জন্য কভার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দুইটার জন্য আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হবে না, দুইটাতেই বাংলা ইংলিশ দিকে আসবে। এন্ড বেশিরভাগ স্টুডেন্টে কি করে, প্রিপারেশন যেহেতু নিছি তাহলে দুইটার ফর্মে তুলে ফেলি। যেমন আমি একটা নিয়েছিলাম, কারণ আমার বিপিতে পড়ার ইচ্ছা ছিল না। তো তুমি যদি আসলে বিপিতে পড়ার ইচ্ছা থাকে, তাহলে দুইটাই তুলবা, বাংলা ইংলিশ দিকে পড়বা, এন্ড দুইটার ফর্ম তুলে একসাথে এক্সাম দিলে দেখা যাবে কোনোটাতে না হয়েই যাবে। তো এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই ভাইয়া, সেম। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা ধরেই নিশাদ, আমাদের এই বিউপি যে হচ্ছে এফট্রিপলএস, সেখানে জিকে কোশ্চেনটা কি বাংলাতে হয় নাকি ইংলিশে হয়?
না, আমাদের এই লাস্ট ইয়ার কোশ্চেনও ইংলিশে ছিল এন্ড বিউপির কোশ্চেন ইংলিশেই হয়, সব ইউনিটের কোশ্চেন ইংলিশে হয়, শুধু বাংলা আচ্ছা পার্টটাই আচ্ছা, বাংলাতে হ্যাঁ, হয়। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা ভাবতেছিলাম যে বিউপির FSS আর FSSS আমি এরকম একটা শুনছিলাম যে এক ইউনিটে জিকে ইংলিশে হয় আর একটাতে বাংলায় হয়, এরকম কিছু একটা শুনছিলাম। তো এটা ট্রু না? না না, সব নিশাদ যেটা ইংলিশেই হয়। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মেমোরাইজিং পার্টটা ডেইলি পড়া ভালো হয় নাকি হচ্ছে যে কোচিং এ এখন কিছু পড়াচ্ছেন? আচ্ছা, মেমোরাইজিং পার্টটা হচ্ছে যে তুমি ডেইলি পড়তে হবে, কারণ হচ্ছে যে নিজে নিজে পড়তে হবে, কোচিং এ তোমাকে সবকিছু পড়াই দিবে না। আচ্ছা, এখনো আমাদের হচ্ছে যে কিছু কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্স থেকে ম্যাথ কেমন আসে ভাইয়া? ফাইন্যান্সে কি স্কলার্স বুক আর লেকচার এনাফ নাকি খালিকুজ্জামানের বইও পড়তে হবে? এটার কোশ্চেনটা আই গেস আমাদের কি শৈলী ভেবে চলে গেছে। যে কেউ আনসারটা দিতে পারে, আপন, মৃদুল, মাহমুদ আর যে কেউ। আপন ফাইন্যান্স নিয়ে আই গেস এটার অ্যান্সারটা এমন কারোরই দেওয়া দরকার যে ফাইন্যান্স পড়ছে, মানে ইসে অ্যাডমিশনে। আমি পড়ি নাই স্যারলি। আচ্ছা আপন। আচ্ছা, যে ফাইন্যান্স থেকে ম্যাথ কেমন আসে? ম্যাথ তোমাদের যে যদি বেসিক স্ট্রং থাকে সেখান থেকে তোমাদের যদি ঘুরিয়ে পেঁচিয়েও দেয় তো সমস্যা হবে না। আর প্র্যাকটিস তোমাদের কোচিংয়ে পর্যাপ্তই করানো হবে, যেখানেই পড়ো না কেন। আর ওখান থেকে লেকচার শিট আছে বা বই আছে, ওখান থেকেও অনেকবার টিচাররা ভালোভাবে করায় দেবে। তোমরা শুধু বাসায় এসে নিয়মিত প্র্যাকটিস করবা। আর খালিকুজ্জামান বইও পড়তে হবে কিনা, তোমরা যদি সেফ থাকতে যাও তাহলে খালিকুজ্জামানের বইটাও পড়তে পারো, তাহলে সেখান থেকে যে থিওরি পার্টটা আছে ওইটা তোমার কোনো সমস্যা হবে না। আর এভাবে পড়লে আর বিগত বছরে যা আছে তা পড়লাম, তাহলে এনাফ হবে আশা করি। আচ্ছা, ধন্যবাদ আপনকে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন করছে যে গ্রুপ চেঞ্জ করে ডিউ বি ইউনিটের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন থাকে কমার্স থেকে? নিশাদ, এইটা যদি একটু অনেকের কোয়েশ্চেন থাকে যে দুইটা হচ্ছে যে নিশাদ অনেক ওর আলোচনার মধ্যে অনেক ভালোভাবেই আসছে, তাও নিশাদ যদি কিছু বলতে চায়। আচ্ছা, এটা সম্পর্কে আমি সংক্ষেপে বলতেছি। গ্রুপ চেঞ্জ করে ডিউ ইউনিটে চান্স পাওয়ার পসিবিলিটি কেমন থাকে, এটা হচ্ছে তুমি যদি গ্রুপ চেঞ্জ করা মানে তুমি যদি শুধু বি ইউনিটে এক্সাম দিতে চাও, লাইক তুমি একটা কমার্স স্টুডেন্ট, তুমি শুধু বি ইউনিটে এক্সাম দিবা, তাহলে যদি তুমি শুধু বি ইউনিট প্রিপারেশন নাও তাহলে তুমি ফার্স্ট হইবা ভাইয়া, যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও। বি ইউনিটে আসলে একটা বি ইউনিটে তো 3টা মেরিট দেয়, সায়েন্স থেকে যারা আসে ওদের একটা, কমার্স থেকে যারা আসে ওদের একটা, আর্টস থেকে যারা আসে ওদের একটা। তো ওদের যারা ফার্স্ট হয় ওদের মার্ক থাকে হচ্ছে ধরো 120-এর মধ্যে 105, আর আমাদের কমার্স থেকে যে ফার্স্ট হয় ওর মার্ক থাকে হচ্ছে 95-96 এরকম টাইপ। তাহলে তুমি বুঝতেছো কমার্স থেকে যারা এক্সাম দেয় তাদের কারোরই বি ইউনিটের প্রিপারেশন ভালো থাকে না, সবাই শুধু ওয়ার্ম আপ এক্সাম দেয়। এটা জাস্ট সবাই এক্সাম দেয় যে জাস্ট মানে এক্সাম হলের অ্যাম্বিয়েন্সটা বোঝার জন্য এক্সাম দেয়। তো যদি তুমি গ্রুপ চেঞ্জ করে বি ইউনিট এক্সাম দাও, সম্ভাবনা আছে তুমি ফার্স্ট হতে পারবা যদি ভালোভাবে প্রিপারেশন নাও। আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটাই মৃদুলকে একটু করতে চাই। তো মৃদুল, অনেকে না ভয় পায় অ্যাডমিশন টাইমে যে বিইউপি প্রিপারেশন নিতে গিয়ে তার কি অন্য অপশনগুলো কি হারায় যাবে, বা এটা কি ঠিক হবে আসলে, মানে এই ব্যাপারে তোমার কি মত? তুমি দুইটাতে চান্স পাইছো। ভয়টাকে আমি অমূলক মনে করি না, এটা আসলে আমার মধ্যে অ্যাকনলেজ করা উচিত। আপনি যখন একটা কোনো প্রিপারেশন নিতে যাবেন, দুইটা ভিন্ন ভিন্ন স্ট্রিমের প্রিপারেশন নিতে যাবেন, এটা অবশ্যই সত্য যে আপনার কোনো না কোনো স্ট্রিমের প্রিপারেশন ঠিক হবে। নিজের কথা যদি বলি, আমি একটা বের পেয়েছিলাম যে আমার আইবিএর পরীক্ষাটা দেওয়া লাগবে। এখন সেটা করতে গিয়ে অবশ্যই আমার সিউনিটের প্রিপারেশন কিছুটা বলবো একটু খারাপ হয়ে গেছে, এটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। তবে একটা ব্যাপার যেটা যে আপনারা যদি ভিন্ন ভিন্ন স্ট্রিমের প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনারা এমন ভাবে প্রিপারেশনটা নেওয়ার ট্রাই করবেন যাতে দুইটার মধ্যে কিছু সিমিলারিটিস খুঁজে পাওয়া যায়। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি হচ্ছে যেহেতু আমার আইবিএর এবং হচ্ছে ঢাকা ভার্সিটি ইউনিটের আমার প্রিপারেশন ছিল, আমি বিউপি এবং চট্টগ্রামের পরীক্ষাটা দিচ্ছি। বিউপি, চট্টগ্রাম, ঢাকা ভার্সিটির আইবিএ এগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটা মিল আছে, ঠিক আছে? বাংলা তো নাই, ইংলিশ, ম্যাথ, জিকে এই জিনিসগুলোর মধ্যে মিল পাওয়া যায়। টোটালি ডিফারেন্ট আমার যেটা করা লাগছে সেটা হচ্ছে আমার ঢাবির সি ইউনিটের জন্য। তো ঢাবির সি ইউনিটের জন্য যেহেতু আমার এইচএসসি প্রিপারেশন ভালো ছিল, আমার তাই আসলে প্যারাটা হয়নি। এইটার দিকে যদি আমি হচ্ছে ঢাবির বি ইউনিটের পরীক্ষাটার এক্সাম দিতে যেতাম, তাহলে আমার আরেকটা বাড়তি ঝামেলা হতো। দেখেন, আমি জিকে কিন্তু খুব ভালো প্রিপারেশন নিই, বাংলার খুব ভালো প্রিপারেশন নিই, আমি ইংলিশে কিন্তু এখনো জানি না যে আসলে ট্রান্সিটিভ ভার্ব কি, ট্রান্সিটিভ ভার্ব কি, আমি সত্যি কথা জানি না। কারণ ভোকাবুলারি বেস বেশি থাকে আইবিএর কোশ্চেন গুলা, আপনার হচ্ছে ইনটুইটিভ থাকে যে আপনি ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করতে পারছেন, আপনার গ্রামার থাকলেও ধরে কিছু করা হয়।
কোনটা কোন ওয়ার্ড, কোন ধরনের নাম, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এই জিনিসগুলো আপনার আসলে মুখস্থ করে বলা যাচ্ছে না। তো আমি যেটা চেষ্টা করছিলাম, আমি আমার প্রিপারেশন স্ট্রিমটাকে দুই দিকে রাখার চেষ্টা করছিলাম। আমি বি ইউনিটের জন্য প্রিপারেশনটা আসলে নেই। তো সিমিলারলি আপনারা যদি আসলে বি ইউনিটের প্রিপারেশন নিতে চান, আমি মনে করি যে আসলে সি ইউনিট প্লাস আইবিএ প্লাস বি ইউনিট, এই তিন ধরনের প্রিপারেশন একসাথে নিয়ে একটা টাফ বলে আমি মনে করি। তবে এই দুটার মধ্যে যে কোনো দুইটা আপনারা আসলে বেশ ইজিলি চালাইতে পারবেন যদি আপনাদের এইচএসসি প্রিপারেশনটা ভালো থাকে। তো এটা অ্যান্সার করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি কোনো ভাইয়ার কথা শুনবেন না, কোনো কোচিং সেন্টারের কথা শুনবেন না, আপনি নিজেকে ইভালুয়েট করবেন যে আপনার এইচএসসি প্রিপারেশন কেমন। এইচএসসি প্রিপারেশন যদি আপনার কাছে মনে হয় স্যাটিসফ্যাক্টরি, আপনি এইচএসসি এর বইটা আসলেই আয়ত্ত করে ফেলবেন, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি এক্সপ্লোর করতে পারেন। এটাই আমার অ্যান্সার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মৃদুলকে। আমরা আসলে 2 ঘন্টা, প্রায় একটা 2 ঘন্টার বড় একটা সেশন করে ফেলছি। আই গেস এটা খুব ইনফরমেটিভ আর এফেক্টিভ ছিল। আর আমি একটু অ্যাড করব, একজন হচ্ছে যে একটা কোশ্চেন অনেকবার করতেছে মানে কমেন্টের মধ্যে যে আমি কোন কলেজে পড়ছিলাম। আচ্ছা, আমি হচ্ছে যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছিলাম, ডিআরএমসি। এটা হচ্ছে যে অনেকবার করছে কমেন্টটা, এই জন্য হচ্ছে যে আমি এটাতে আনসারটা দিয়ে দিলাম আর কি। প্লিজ কন্টিনিউ। এত আগ্রহ কেন জানি না সেটা। আচ্ছা, যাই হোক, মেয়ে হলেও বুঝতাম। আচ্ছা, তো আই গেস আমরা হচ্ছে কমেন্টসে বেশ ভালো যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো অ্যান্সার করার ট্রাই করছি। আমাদের এক্সপার্ট, আমাদের ফ্রেন্ডসরা সবকিছু, তোমাদের সিনিয়র ভাইয়েরা সবকিছুই তোমাদের কোয়েশ্চেন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে। আর সবাইকে, আজকে যারা এখানে উপস্থিত, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি জানি সবাই অনেক বাইরে ব্যস্ত ছিল, এটা কাজ ওটা কাজ ছিল, তাও সবাই আজকে এখানে উপস্থিত ছিল। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা অনেক বড় একটা সেশন করছি। আগে সেটাই বলবো, আমাদের মেইন যে মূল উদ্দেশ্য বা প্ল্যানটা যেটা ছিল, আমাদের যে জুনিয়ররা আছে আমাদেরকে খালি কোয়েশ্চেন করতো সবাই যে আপু ভাইয়া এইভাবে পড়তে হবে, ওভাবে পড়তে হবে। আসলে একজনকে আলাদা আলাদা করে সবার কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া যায় না। তো এটাই আমাদের প্ল্যান ছিল যে আমাদের ফ্রি ক্যাম্পেইনের ভিতরেই আমরা এমন একটা লাইভ সেশন রাখবো যেটা কিনা তোমাদের সকলের কোয়েশ্চেন ক্লিয়ার করে দিবে। যে ভয়টা কাজ করতো বা এখনো তোমার এইচএসসি রেজাল্ট 1 মাস, মানে এইচএসসি এক্সামের 1 মাস হওয়ার পরেও অনেকে কোয়েশ্চেন থাকে, আসলে অ্যাডমিশনে থাকাটাই স্বাভাবিক। আই গেস আমরা সব স্টুডেন্টসদের চেষ্টা করছি যতটুকু ক্লিয়ার করার, সেটা করতে পারছি। আমার তরফ থেকে এতটুকুই বলবো। সাফাত, তুই কিছু যদি অ্যাড করতে চাস? না, আমার আসলে কিছু বলার নাই। আজকে একটা ভালো সেশন হয়েছে, এত ট্যালেন্টেড মানুষদের সাথে আমরা ছিলাম। এর জন্য হচ্ছে যে আমি একটা প্রাউড ফিল করতেছি যে এত ট্যালেন্টেড মানুষদের সাথে আমি হচ্ছে যে সেশন হোস্ট করতেছি। আচ্ছা, ধন্যবাদ তাহিয়াকেও যে আমাকে হচ্ছে যে হেল্প করার জন্য, কারণ আমি জীবনেও দিতে পারতাম না। আচ্ছা, তো যদি তাহিয়া যদি কন্টিনিউ করো। আচ্ছা, আমাদের এক্সপার্টরা কি লাস্টে এসে কেউ কোনো কিছু বলতে চাও, মানে নিজে থেকে অ্যাড করতে চাও জুনিয়রদের জন্য, যদি নিচে কেউ করতে চাও আর কি, মনে হয় যে না এটা বলা উচিত আসলে? আচ্ছা, আমার না কিছু বলা উচিত না, আমি চলে যাব। জাস্ট যারা এই ভিডিওটা দেখতেছো বা ভবিষ্যতে দেখবে, আমাদেরকে বলে যেতে চাই শুভকামনা। বেশি প্যারা নিও না, ঠিক আছে? বেশি প্যারা নিও না, এটাই হচ্ছে আমার সাজেশন থাকবে। কারণ অ্যাডমিশন টাইমে হচ্ছে মানে ভয়, প্যারা, এগুলো মানুষের কাবু করে ফেলে। মানে ভাই কিছু হবে না, করে ফেলবা, ইউ গট দিস, ঠিক আছে? এইটাই। দেখা হবে পরে সবার সাথে। খোদা হাফেজ। সাফাত, ভাইয়া, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আর মিতুলের সাথে আজকে আমাদের সাথে যারা যারা ছিল, আপন, নিশাদ, মাহমুদুর, শৈলীর কিছু পার্সোনাল কাজের জন্য সে হচ্ছে মিটিংটা লিড নেয়। তো আজকের জন্য আই গেস এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের লাইভেও যারা ছিল 2 ঘন্টা ধরে যারা ছিল, যারা এখনো কমেন্ট করতেছে, আই গেস আজকের সেশনটা তোমাদের জন্য অনেক এফেক্টিভ ছিল। আমরা ট্রাই করছি সুন্দরভাবে শেষ করা। তো আই গেস আমাদের এখানে শেষ করে দেওয়া উচিত। সবারই আসলে অনেক টায়ার্ড এখন, সবার ফোনও ডেড, ল্যাপটপ ডেড। আই গেস এই পর্যন্তই আমরা আজকে সেশনটা রাখি। ইনশাআল্লাহ আমরা সামনে আরো এরকম কিছু সেশন নিয়ে আসতে ট্রাই করবো। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।